নমস্কার, কেমন আছো সবাই? তোমরা ভালো আছো তো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করছো। আগের ক্লাসে আমরা জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার, যেটা ভারত পরিচিতি, সেটা আমরা আলোচনা করেছিলাম। 50 চ্যাপ্টার বা 50 ম্যারাথন, যেটা আমি শুরু করেছিলাম আজকে সেকেন্ড ডে। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে জিওগ্রাফির ডিভিশনটা, ফিজিওগ্রাফিক ডিভিশনটা, অর্থাৎ ভারতবর্ষের ভূপ্রাকৃতিক যে বিভাগ সেটা নিয়ে আলোচনা করব আজকে। অন্য বেশি কথা নয়, একেবারে সাবজেক্টে চলে যাব। তার কারণ আজকে ফিজিওগ্রাফিক ডিভিশন আমি কমপ্লিট করব। আজকে সে যতটা সময় লাগুক কমপ্লিট করব, এবং একটা ক্লাসেই ফিজিওগ্রাফিক ডিভিশন আমি কমপ্লিট করে দেবো। তার কারণ হচ্ছে এই ক্লাসে পুরো ফিজিওগ্রাফিক ডিভিশন যেটা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে, এবং এটা হচ্ছে জিওগ্রাফির ওয়ান অফ দ্য ভাইটাল টপিক বা মোস্ট ভাইটাল টপিক তোমরা বলতে পারো। তাই এটা কেউ অন্যদিকে মাথা ঘোরাবে না, কেউ অসচেতন হবে না। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ক্লাসটা করো। কমপ্লিট করলে তোমাদের দেখবে জিওগ্রাফি থেকে যাদের খানিকটা ভীতি আছে বা প্রিপারেশন কেমন হবে, এই সব জায়গাগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। একটু ভরসা বিশ্বাস আমার উপর রাখবে। আর চলো ক্লাস শুরু করি, বেশি কথা না বলে ক্লাস শুরু করি। দেখো, ফিজিওগ্রাফি ডিভিশন ক্লাসটা একটু বড় হবে, ধৈর্য ধরে সবাই একটু দেখবে কেমন। ভূমিকা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, দ্যাট ইজ ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। ফিজিওগ্রাফিক ডিভিশন মানে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ। ভারতবর্ষে কতগুলো ভূপ্রাকৃতিগত বৈশিষ্ট্য আছে, সেই ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী ভারতবর্ষকে আমরা বেশ কিছু অঞ্চলে ভাগ করে দিয়েছি। আমাদের যেটা হচ্ছে পাঠ্য বিষয় থেকে কয়েকটা অঞ্চলে ভাগ করেছি। বেসিক যে অঞ্চলগুলো আমরা ভাগ করব সেটা হচ্ছে 5টা। কিরকম? আমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে মনে মনে কল্পনা করি, বা তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষের ম্যাপটা, সেখানে দেখবো ভারতবর্ষের পুরো উত্তর দিকটা। ভারতবর্ষের যদি উত্তর দিকটা দেখি, এই উত্তর দিকের পুরো অংশটা কেবলমাত্র পর্বত রয়েছে। আমরা জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ কিংবা সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উপরের অংশ, দার্জিলিং, কালিম্পং, এগুলো যদি দেখি, শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। এগুলো গঠনের পেছনে জিওগ্রাফিক্যাল যে কনসেপ্ট বা জিওগ্রাফিক্যাল থিওরি তো আছেই, আমরা সেগুলোতে যাব না। শুধু একটু বলে রাখি, আমাদের দেশ যে ভারতবর্ষ বা ভারত মহাসাগরীয় প্লেট যেটা বা ইন্ডিয়ান প্লেট যেটা, সে প্লেটটা কিন্তু আফ্রিকার সঙ্গে যুক্ত ছিল আজ থেকে কয়েক লক্ষ বছর আগে। আস্তে আস্তে পাত সঞ্চরণের ফলে সেটা বা প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী উত্তর দিকে মুভ করেছে। মুভ করতে করতে এসে কি করেছে, ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে যাওয়ার জন্য যে অংশটা ধাক্কা খেয়েছে সে অংশটা কি হয়েছে, ভাঁজ খেয়ে খেয়ে উপরে উঠে গেছে। সেই জন্য এই যে অঞ্চল, উত্তরের দিকের অঞ্চল, পার্বত্য অঞ্চল গঠিত হয়েছে। আর আমরা যদি দক্ষিণ দিকের অঞ্চল দেখি বা নদীগুলোর প্রবাহ পথ দেখি, তাহলে দেখবো যে পশ্চিম দিকে বা পশ্চিমঘাট পর্বতে যে নদীগুলো তৈরি হয়েছে সেগুলো আরব সাগরে না পড়ে সবকিছু বঙ্গোপসাগরে পড়েছে। কেন? কারণ আমরা যদি দেখি কোনো একটা গাড়ি বা কোনো একটা সাইকেল যদি খুব স্পিডে এসে ধাক্কা মারে, তার পেছন দিকটা এরকম উঠে যায় না? যদি একটা গাড়ি আস্তে আস্তে করে এসে যখন কাউকে ধাক্কা মারছে, ধাক্কা মেরে সেই অংশটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে গিয়ে সেখানে পার্বত্য অঞ্চল তৈরি হচ্ছে, কিন্তু এই পেছনটা এরকম টিল্ট হয়ে যায়। সেরকম ভারতবর্ষের দক্ষিণ অংশ কিন্তু টিল্টেড। তাই জন্য যত এই দিকের দক্ষিণ ভারতের নদী, সেগুলো কি করছে, সব এই দিকে জল গড়িয়ে আসছে, এরকম একটু টিল্ট। মানে পশ্চিম ভাগ আর দক্ষিণ ভাগটা একটু উঁচু। তার ফলে পশ্চিমঘাট পর্বতে যে নদীগুলো তৈরি হচ্ছে, সেই নদীগুলো কোথায় আসছে, বঙ্গোপসাগরে চলে আসছে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চলে বরফ গলা জলে প্রচুর নদী আছে। আমরা জানি সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, বড় বড় নদী ভারতবর্ষের উপর দিয়ে গেছে। এই বড় বড় নদী যখন ভারতবর্ষের উপর দিয়ে যাচ্ছে, তখন উপর থেকে প্রচুর পাথর টাথর নিয়ে আসছে। বড় বড় পাথরকে গড়িয়ে গড়িয়ে কিছুটা নিয়ে এসে একটা জায়গায় কাঁড়ি করে দিয়েছে, যেটাকে আমরা বলছি ভাবর অঞ্চল। তারপরে যখন আসছে, কিছুটা ছোট ছোট গুলোকে আরো খানিকটা বয়ে নিয়ে আসছে, তরাই অঞ্চল। তারপরে আবার কিছুটা বয়ে নিয়ে আসছে,
ফাইন যে অংশগুলো, একদম ছোট ছোট পার্টিকেলস গুলো, সেগুলোকে অনেক দূর পর্যন্ত বয়ে 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 নিয়ে একদম সাগরে গিয়ে ফেলে দিয়েছে। এই যে নুড়ি পাথর বয়ে নিয়ে নদীগুলো আসছে, এসে এসে পলি জমা হতে 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 একটা সময় কি আসছে, যদি আমরা দেখি পার্বত্য অঞ্চলের পরে সমতল ভূমির সৃষ্টি হয়েছে। একটা সমভূমি বা সমপ্রায় ভূমি, খানিকটা উঁচু নিচু তো থাকবেই, তবে পর্বতের রেসপেক্টে কোনো উঁচু নিচুই না। তো এই জায়গাটাকে আমরা বলছি সমতল ভূমি। তার জন্য যদি আমরা দেখি উত্তরে পার্বত্য অঞ্চল, তার ঠিক নিচে সমভূমি অঞ্চল গঠিত হয়েছে, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আমাদের মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলো কিন্তু সমভূমির অন্তর্গত। আবার এদিক থেকে যখন ব্রহ্মপুত্র আসছে, যখন তিব্বত থেকে ব্রহ্মপুত্র এইরকম হয়ে যখন আমাদের অরুণাচল প্রদেশ হয়ে আসামে ঢুকছে, সেই জায়গাটা আবার আসামের সেই অঞ্চলটা কি হয়েছে, সমভূমির অঞ্চল হয়ে গেছে। সেই জন্য এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই সবুজ অংশটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। বোঝা গেল? এরপরে যে অংশটা ওই যে বললাম, যখন যখন ধাক্কা মেরেছে পেছন দিকটা উঠে গেছে, এবড়ো খেবড়ো হয়ে গেছে, উঠে যাওয়ার জন্য ভেতরে যত ম্যাগমা ছিল হুড় করে সব উপরে উঠে এসছে। ভেতরে যত ম্যাগমা সব লাফালাফি করে উপরে উঠে এসছে। উপরে উঠে এসে ভূপৃষ্ঠের উপরে জমা হয়ে তারা কি করেছে, উঁচু উঁচু পাহাড় তৈরি করেছে। পর্বত আর পাহাড়ের পার্থক্য ছোটবেলায় তোমরা নিশ্চয়ই পড়েছো, সেটা আর বলার দরকার নেই। পর্বত অনেক উঁচু, পাহাড় একটু নিচু। তাহলে এই যে পাহাড়ি অঞ্চলগুলো, এগুলোকে বলা হচ্ছে মালভূমি, যেটাকে ইংরেজিতে বলা হয়, আমরা বা হিন্দিতে বলা হয় পাঠার, বা ইংরেজিতে বলা হয় প্ল্যাটিউ। এই মধ্যভাগে আমরা যদি দেখি, মধ্যভাগ সহ দক্ষিণ ভাগে এই অঞ্চলটা প্ল্যাটিউ রিজন বা মালভূমি অঞ্চল বলছি। আবার যখন যে জায়গাগুলো এসে আরব সাগর বা বঙ্গোপসাগরে জল এসে পৌঁছচ্ছে, সেই জল এসে যে জায়গাগুলোতে পৌঁছচ্ছে সেখানে খানিকটা আবার সমতল ভূমি রয়েছে। সেই সমতল ভূমিটাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। বোঝা গেল বিষয়টা? উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে আমরা পেলাম উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তর দিকের সমভূমি অঞ্চল, মধ্যভাগের মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, আর রয়েছে কি, এই দ্বীপ রয়েছে। দ্বীপের যে ভূপ্রকৃতি সেটা নিশ্চয়ই আলাদা। আবার সমভূমি অঞ্চলে আমরা দেখব পশ্চিম প্রান্তে রাজস্থান সমভূমি যখন আমরা পড়বো, সেখানে দেখবো থর মরুভূমি আছে, বা থর মরুভূমি, যেখানে সিন্ধু সভ্যতা একটা সময় ছিল, যেখানকার মানুষ চাষাবাদ জানতো। কিন্তু পরবর্তীকালে সিন্ধু সভ্যতা যখন ধ্বংস হয়, আমরা দেখবো সেখান থেকে সরে গিয়ে পরবর্তীকালে বৈদিক সভ্যতার সময় এসে যখন দেখবো বৈদিকরা সিন্ধু অঞ্চলের দিকে শিফট করে গেছে, মুভ করে গেছে। তার আগে রাজস্থান, গুজরাটের উত্তর অংশ, গুজরাটের পশ্চিম অংশ, এই জায়গাগুলো সিন্ধু অধিবাসীরা থাকতো। পরবর্তীকালে দেখা গেছে যে এই বিভিন্ন ভূপ্রাকৃতিগত কারণের জন্য হাজার হাজার বছর ধরে ভূপৃষ্ঠ থেকে বা ভূগর্ভ থেকে লবণ উঠে এসছে, উঠে এই অংশটাকে পুরো মরুভূমিতে পরিণত করেছে। সেটাও কিন্তু সমভূমির অংশ। সেটা বর্তমানে কি হয়, হরিকে ব্যারাজ থেকে বা বিভিন্ন নদী থেকে, সিন্ধুর উপনদীগুলো থেকে খাল কেটে রাজস্থান পর্যন্ত ঢুকিয়ে নিয়ে এসে সেখানে কিন্তু চাষ করা হচ্ছে। আমরা সেগুলো পড়বো আস্তে আস্তে করে। তাহলে জিওগ্রাফিক্যাল ডিভিশনটা বুঝতে পারলে, উত্তরে উত্তরে পার্বত্য অঞ্চল, মধ্যভাগে সমভূমি অঞ্চল, আবার মধ্যভাগের কিছু অংশ আছে উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, বা আমরা বলছি উপকূলীয় মালভূমি, উপদ্বীপীয়, উপকূলীয় না উপদ্বীপীয়। উপদ্বীপ কাকে বলে? উপদ্বীপ হচ্ছে যে অঞ্চল বা কোনো দেশের কোনো অঞ্চল যার তিন দিক জল আছে, সেই রকম দেশকে আমরা উপদ্বীপ বলি। তো দেখো, এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, আবার সাগর তীরবর্তী অঞ্চলগুলো বা নদী তীরবর্তী, আরব সাগর, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এর যে সংলগ্ন ভারতবর্ষের যে অঞ্চল, তাকে আমরা বলছি উপকূলীয় সমভূমি অঞ্চল। আবার দ্বীপগুলো নিয়ে হয়েছে দ্বীপপুঞ্জ। সেরকম বঙ্গোপসাগরে যদি আমরা দেখি, সেখানে দেখবো আমরা আন্দামান দ্বীপপুঞ্জ, আর যদি আরব সাগরে দেখি সেখানে আমরা দেখবো লাক্ষাদ্বীপপুঞ্জ। বোঝা গেল? এই হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিভিশন। প্রত্যেকটা ডিভিশন আমরা সুন্দরভাবে দেখব। আশা করি তোমরা যদি একটু সচেতনভাবে দেখো, এই একটা ক্লাসে পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো, তাহলে উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, ভারতের উপদ্বীপীয় মালভূমি, উপকূলের সমভূমি, দ্বীপপুঞ্জ, পাঁচটা ভাগ। চটজলদি ঝটপট করে আমরা দেখে নেব। উত্তরে পার্বত্য অঞ্চল ফার্স্ট আমরা দেখবো। দেখো, মানচিত্রে দেখার চেষ্টা করি। উত্তরে পার্বত্য অঞ্চল হিজি বিজি একদম করে দেওয়া হয়েছে, কিন্তু হিজি বিজির কোনো ব্যাপার নেই, আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। উত্তরের যে পার্বত্য অঞ্চল বেসিক্যালি চারটে অংশ নিয়ে গঠিত। একটাকে বলা হচ্ছে হিমালয় পর্বত। হিমালয়ের পশ্চিম ভাগে রয়েছে কারাকোরাম, যেটাকে আমরা বলবো ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় যেটা বলবো, সেখানেই কারাকোরাম একটা পার্ট। লাদাখ মালভূমি, সেখানে লাদাখ যে পর্বত আছে তার যে সমভূমি অঞ্চলটা, তার কিছুটা উচ্চতায় কম, সমভূমি অঞ্চল নয়, মালভূমি, সেটাকে আমরা বলছি লাদাখ প্ল্যাটু, যেটা মালভূমি বলা হয়। আর একটা পূর্বাচল, অর্থাৎ ভারতবর্ষের যে 7 সিস্টার অঞ্চল রয়েছে, ভারতবর্ষের যে 7 সিস্টার অঞ্চল রয়েছে বা 7 বোন
আমরা যদি এখানে দেখি ভারতবর্ষের 7টা রাজ্য রয়েছে, যেটা এই চিকেন নেক বা মহানন্দা করিডোর দিয়ে পুরো বাকি ভারত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত, এটাকে বলা হয় পূর্বাচল। এই পূর্বাচলের হিমালয়ের অঞ্চল বা পার্বত্য অঞ্চলটাকে আমরা দেখবো। তাহলে এই ছবিটা দিয়ে দেখো, ছবিটা যদি দেখতে পাও, দেখবে তোমরা একটু দেখো, লক্ষ্য করে, এই জায়গাটা আছে কারাকোরাম, তারপরে আছে লাদাখ, তারপরে আছে জাসকর। এগুলো বড় বড় পর্বত শ্রেণী, বড় বড় পর্বত শ্রেণী হচ্ছে। প্রথমে কারাকোরাম, একদম জম্মু কাশ্মীরের উপর থেকে যদি আমরা শুরু করি, উপর থেকে আমরা দেখবো প্রথমে কারাকোরাম, তারপর লাদাখ, তারপর জাসকর, তারপরে শুরু হয়েছে প্রধান হিমালয়, মেন হিমালয়, যেটা প্রধান হিমালয়, হিমাদ্রি হিমালয়, যেটাকে অ্যাডব অফ গড বলা হয়, যেখানে ভগবানের আবাসস্থল বলা হয়, সেই হিমালয় শুরু হয়েছে একদম টানা নাঙ্গা পর্বত থেকে শুরু করে নামচা বাড়োয়া, অর্থাৎ জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, সেখান থেকে শুরু হয়েছে একেবারে 2400 কিলোমিটার দূরে গিয়ে একদম অরুণাচল প্রদেশে গিয়ে একটা সিনটেক্সিয়াল বেন্ড বা হেয়ার পিনের মতো একটা বেন্ড হয়েছে, একটা বাঁক নিয়ে আবার চলে গেছে কোথায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত চলে গেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বেসিক্যালি হিমালয়েরই একটা পার্ট, যেটা ভূগর্ভের মধ্যে থেকে গেছে বা জলের তলায় থেকে গেছে, যেটা উত্থিত হতে পারেনি। বোঝা গেল বিষয়টা কি? তাহলে এই যে অংশটা, এই যে কারাকোরাম, লাদাখ, জাসকর, এটা কিন্তু প্রধান হিমালয়ের পশ্চিম দিকে অবস্থিত, সরি উত্তর দিকে অবস্থিত, প্রধান হিমালয়ের পেছনে অবস্থিত। আমরা যদি এদিক থেকে দেখি তাহলে দেখবো কি, যদি আমরা পাহাড়টা উঁচু পাহাড়টা দেখি, উঁচু পাহাড়ের জাস্ট উল্টো দিকে উত্তর দিকে আমরা কি দেখবো, ট্রান্স হিমালয়, হিমালয়েরই পার্ট, তার অংশ কি কারাকোরাম, লাদাখ, তারপর জাসকর। এরই একটা এক্সটেন্ডেড পার্ট যেটাকে আমরা বলছি কৈলাস পর্বত, সেটা ভারতবর্ষে নেই, সেটা তিব্বতে আছে, যেটা হচ্ছে চীন অধিগ্রহণ করে রেখেছে। তাহলে এই অংশটা ট্রান্স হিমালয়। আবার তারপরে দেখছি প্রধান হিমালয়, যেটাকে আমরা হিমাদ্রি হিমালয় বলছি, তার থেকে একটু ছোট, সেটাকে উঁচুতে কম, তাকে আমরা বলছি হিমাচল হিমালয়। তারপরে আমরা দেখছি শিবালিক। তাহলে এই হচ্ছে হিমালয় আর কারাকোরাম শ্রেণী, লাদাখ মালভূমি আর পূর্বাঞ্চল, এই নিয়ে করতে। হিমালয়ের ভাগগুলো আমরা দেখবো অবশ্যই। নেক্সট দেখো, হিমালয় যে ভাগটা দেখলাম, উত্তরের পার্বত্য অঞ্চলকে 4টে ভাগে ভাগ করা যায়। এই 4টে ভাগ কি কি? একটা হচ্ছে হিমালয়, আরেকটা হচ্ছে হিমালয়ের উল্টো বা উত্তর দিকে পেছনের অংশ কারাকোরাম, আর একটা পেছনের অংশ লাদাখ মালভূমি, আর একটা পূর্ব দিকের অংশ, যেটা ভারতবর্ষের পূর্ব দিকের রাজ্যগুলো বা 7 সিস্টার্সকে নিয়ে রয়েছে, সেখানকার ভূপ্রাকৃতিক অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চলের অংশ, সেটাকে আমরা বলছি পূর্বাচল। এই 4টে অংশ দিয়ে গঠিত। এখন আমরা দেখবো হিমালয়। হিমালয় কি? হিমালয় হচ্ছে ভারতবর্ষের উত্তরে অবস্থিত, উত্তর পার্বত্য অঞ্চলে সব থেকে উঁচু ভূমি, উঁচু ভূভাগ আমরা বলতে পারি। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বাড়োয়া পর্যন্ত বিস্তৃত। নাঙ্গা পর্বত কোথায়? এই যে নাঙ্গা পর্বত, এইখানে নাঙ্গা পর্বত পশ্চিমে। পশ্চিম মানে ভারতবর্ষে এটা তো পশ্চিম দিক, এটা পূর্ব দিক। তাহলে এই যে নাঙ্গা পর্বত বা পশ্চিম দিকের অংশ নাঙ্গা পর্বত, সেখান থেকে পূর্বে নামচা বাড়োয়া, এই অংশটা হচ্ছে নামচা বাড়োয়া, এইটা হচ্ছে নামচা বাড়োয়া। তোমরা সবাই লক্ষ্য করো, দেখতে পাবে নামচা বাড়োয়া, এই অংশটা নামচা বাড়োয়া। এই নামচা বাড়োয়া পর্যন্ত ভারতবর্ষের হিমালয়ের বিস্তৃতি। দৈর্ঘ্য কত কিলোমিটার? 2400 কিলোমিটার। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রত্যেকে, স্টার মার্ক করে দিচ্ছি। ভারতবর্ষের হিমালয়ের দৈর্ঘ্য কত যদি বলা হয়, দৈর্ঘ্যের বিস্তৃতি কতটা? 2400 কিলোমিটার। প্রস্থ কত? 150 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, 150 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত চওড়া বিভিন্ন জায়গাতে। এটা কটা অংশ নিয়ে গঠিত? হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, এর পেছনের অংশ ট্রান্স। কিন্তু আমি যেটা এখানে দিয়েছি পরীক্ষার রেসপেক্টে দিয়েছি, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, যেটা ইওসিন যুগে গঠিত হয়েছে। ইওসিন মানে সব থেকে প্রাচীন যুগে। এটা হচ্ছে প্রথম প্রাচীন হিমালয়ের প্রাচীন অংশ হচ্ছে হিমাদ্রি হিমালয়। দেন হিমাচল হিমালয় প্লায়োসিন যুগে, মায়োসিন যুগে, আর শিবালিক হিমালয় হচ্ছে প্লায়োসিন যুগে তৈরি হয়েছে। বুঝে গেল? হিমালয়ের তাহলে যে অংশগুলো আমরা পড়বো, সেই অংশগুলোর ক্ষেত্রে আমরা দেখছি হিমাদ্রি হিমালয় ইওসিন যুগে, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়। শুধু এইটুকু মনে রাখো, হিমাদ্রি হিমালয় হচ্ছে সব থেকে প্রাচীন হিমালয়, সব থেকে প্রাচীন। যদি আগে তৈরি হয়, হিমালয়ের কোন অংশ বা এই যে যখন ধাক্কা মেরেছিল ভাঁজ খেয়ে যে অংশটা আগে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে হিমাদ্রি হিমালয়। সব থেকে আগে তৈরি হচ্ছে হিমাদ্রি হিমালয়, যার জন্য এটাকে বলা হচ্ছে প্রাচীন হিমালয়। ওকে, দৈর্ঘ্য কত? 2400 কিলোমিটার। প্রস্থ ধরে না, প্রস্থ জিজ্ঞেস করবে না, প্রশ্নে আসবেও না। নেক্সট দেখো, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। প্রস্থ মানে হিমালয়কে যদি উপর থেকে নিচের দিকে ভাবি, এটা তো প্রস্থ, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। প্রস্থে যদি আমরা ভাবি, প্রথমে আমরা দেখবো কি ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়,
হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, সেটাই করা আছে। দেখো ট্রান্স হিমালয় মানে হিমাদ্রি বা প্রধান হিমালয় যেটা তার জাস্ট উত্তরে অবস্থিত, তার জাস্ট পেছনে অবস্থিত, ওই দিকটাতে, চীনের দিকটাতে, তিব্বতের দিকটাতে। কারাকোরাম, লাদাখ, জাসকর ও কৈলাস, এই 4টে পর্বত শ্রেণী আছে, সেই 4টে পর্বত শ্রেণী নিয়ে গঠিত কি ট্রান্স হিমালয়। বোঝা গেল? তারই উত্তরে আছে, তারই দক্ষিণে হিমাদ্রি হিমালয়, অর্থাৎ ট্রান্স হিমালয়ের জাস্ট দক্ষিণে, ট্রান্স হিমালয় থেকে দক্ষিণে। অর্থাৎ যখন তিব্বতীরা বা চীনারা দেখবে, তারা প্রথম দেখবে ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়ের পরে দেখবে মধ্য হিমালয়, আমাদের হিমাদ্রি হিমালয়। আমরা যখন দেখবো প্রথমে দেখবো শিবালিক, তারপর দেখবো হিমাচল হিমালয়, তারপর দেখবো হিমাদ্রি হিমালয়। ট্রান্স হিমালয় আমরা দেখতে পাবো না, কারণ হিমাদ্রি হিমালয় সব থেকে উঁচু অংশ, উঁচু অংশ হওয়ার জন্য তার পেছনে কি আছে আমরা দেখতে পাবো না। ট্রান্স হিমালয়কে দেখতে পাবে কারা? তিব্বত বা চীনারা দেখতে পাবে। প্রধান হিমালয় উচ্চতা 6100 কিলোমিটার, সরি 6100 মিটার, সরি এটা টাইপিং মিস্টেক, ছেলেটা টাইপ করে সব এইসব। 6100 মিটার, কত 6 কিলোমিটার প্রায় উচ্চতা। হিমাচল হিমালয় পীরপাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি, নাগডিব্বা। পীরপাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি, নাগডিব্বা হিমাচল হিমালয়ের অন্তর্গত। দেখো কোশ্চেন একটা পড়ে এসএসসি থেকে শুরু করে পিএসসি হয়ে আমাদের পুলিশ সার্ভিস কমিশন বা আমাদের ধরো এসএসসি গ্রুপ ডি, আমাদের হ্যাঁ এসএসসি গ্রুপ ডি, সিডি, এগুলো কিন্তু পড়তে পারে। কি পীরপাঞ্জালকে কোথাও কোথাও কোনো বইয়ে আছে দেখবে ট্রান্স হিমালয়ে করে দেওয়া আছে, কি কি না কারাকোরাম, লাদাখ, জাসকর আর পীরপাঞ্জাল। কিছু কিছু বইতে আছে কারাকোরাম, লাদাখ, জাসকর আর পীরপাঞ্জাল, পীরপাঞ্জালকে ট্রান্স হিমালয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু না, আমরা যদি দেখি কারাকোরাম, লাদাখ, জাসকর, তারপরে আছে প্রধান হিমালয়, তারপরে আছে পীরপাঞ্জাল, বিচ্ছিন্ন অংশ একটা, বিচ্ছিন্ন মানে মাঝে মাঝে কিছু কিছু ছাড় আছে, গ্যাপ আছে। তারপরেই আছে এই যে পীরপাঞ্জাল, তারপর ধৌলাধর, ধৌলাধর, মুসৌরি, নাগডিব্বা, এগুলো কিন্তু পরপর পরপর সব আছে। এই পাহাড়গুলো এগুলো কি হিমাচল হিমালয়ের অন্তর্গত, বা আমরা বলতে পারি যেটা হচ্ছে হিমাদ্রি হিমালয় বা প্রধান হিমালয়, তারপরেই আছে আমাদের হিমাচল হিমালয়। এই হিমাচল হিমালয় দ্বিতীয় হিমালয় আমরা বলতে পারি। হিমালয়ের প্রস্থ দিকে যদি আমরা ভাগ করি, হিমাদ্রির পরের অংশ বা আমাদের বলবো দক্ষিণতম অংশ, দক্ষিণ দিকের অংশ, সেটা হচ্ছে হিমাচল হিমালয়। সেখানে অবস্থিত এইগুলো এক একটা বড় বড় পর্বত শ্রেণী, সেগুলো কি পরপর 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 বিস্তৃত, এই জন্য এটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়। তাহলে কোন কোন পাহাড় রয়েছে বা কোন কোন পর্বত, পাহাড় নয় পর্বত শ্রেণী রয়েছে? পীরপাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি অ্যান্ড নাগডিব্বা। পীরপাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি, নাগডিব্বা। শিবালিক হিমালয় যেটা হিমালয়ের দক্ষিণতম অংশ, একেবারে দক্ষিণ দিকে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, একেবারে দক্ষিণ দিকে, একেবারে দক্ষিণ দিকে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকেই বলা হচ্ছে, আচ্ছা সবুজটা দেখ, এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি শিবালিক। তার আগের যে অংশটা আমরা দেখলাম সেই অংশটাকে আমরা বলছি হিমাচল, সেটা বিচ্ছিন্ন, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম করে চলে গেছে। তার আগে যদি আমরা দেখি, তার আগে দেখবো আমরা প্রধান হিমালয়, এই অংশটা হচ্ছে প্রধান হিমালয়, এই অংশটা প্রধান হিমালয়, এটা চলে গেছে কোথা পর্যন্ত? এই পর্যন্ত, নামচাপাড়া পর্যন্ত। তার উপরের যে অংশগুলো আমরা দেখব, উপরের অংশগুলো, এটা হচ্ছে কারাকোরাম, কারাকোরাম, এটা কারাকোরাম, এটা লাদাখ, এটা জাসকর। এই অংশটা কিছুটা আমাদের জাসকরের এক্সটেন্ডেড পার্ট বা ট্রান্স হিমালয়ের এক্সটেন্ডেড পার্ট, যেটা তিব্বতে অবস্থিত, তাকে বলা হচ্ছে কৈলাস পর্বত। এই কৈলাস পর্বতে ভগবান শিব বা মহেশ্বর বাবা ভোলানাথের এটাই হচ্ছে বসতি স্থান, পার্বতীকে নিয়ে এখানেই থাকেন উনি। তো যাই হোক, কৈলাস পর্বত এটা, এই কৈলাসের মানসরোবর লেক, এখান থেকে সিন্ধু নদীর উৎপত্তি আমরা জানি, পড়বো এগুলো সব। তাহলে হিমালয়ের দক্ষিণতম অংশ, একেবারে দক্ষিণতম অংশ, একটা দক্ষিণ দিকে, এটা উত্তর দিক। তাহলে উত্তর থেকে যদি দক্ষিণ ভাবি, তাহলে উত্তর থেকে দক্ষিণে ভাবলে প্রথমে হচ্ছে ট্রান্স, উত্তর থেকে দক্ষিণ ভাবলে প্রথমে হচ্ছে ট্রান্স, প্রথমে হচ্ছে ট্রান্স, তারই পরে আছে এই অংশটা, এটাকে বলা হচ্ছে হিমাদ্রি, তারপরের এই অংশটা, এগুলো অবশ্য বিচ্ছিন্ন, এরকম 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 এইরকম অংশ, এটাকে এই অংশটাকে বা এই পর্বত শ্রেণীটাকে হিমালয়ের বলা হচ্ছে
হিমাচল হিমালয়, হিমাচল হিমালয়। তারপরে যে দক্ষিণতম অংশ যেটা আছে সেটাকে আমরা বলছি শিবালিক, আমরা বলবো শিবালিক। তাহলে ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয় সব থেকে উঁচু বলে ট্রান্স হিমালয়কে আমরা দেখতে পাই না। বোঝা গেল? নেক্সট দেখো, নদীবাহিত পলি, বোল্ডার ও কাদা জমে যে সমভূমি সৃষ্টি করে তাকে পশ্চিম ভারতে দুন বলা হয়। কি? এই যে আমরা এই অংশগুলো দেখলাম, এখান থেকে বিভিন্ন সময় উত্তরে পার্বত্য অঞ্চল থেকে নদী বাহিত হয়ে আসছে। নদী বাহিত হয়ে এসে কিছু কিছু জায়গায় ওই পলিগুলোকে জমাট করে দেওয়া হয়, জমাট বেঁধে গেছে। বাঁধার ফলে সেখানে ছোট ছোট সমভূমির অংশ শুরু হয়েছে, উপত্যকা জাতীয় অঞ্চল দেখা যাচ্ছে। সেই উপত্যকা জাতীয় যে অঞ্চলগুলো বা সমভূমি টাইপের যে অঞ্চলগুলো, মানে পার্বত্য অঞ্চল তো রয়েছে, পার্বত্য অঞ্চলের মধ্যে কিছু কিছু সমতল অংশ। বুঝতে পেরেছো কি? তোমরা বেড়াতে গেছো কি কেউ? কাশ্মীর, ভ্যালি অফ কাশ্মীর বেড়াতে গেছো কেউ? বা আমাদের দেরাদুন, এই দেরাদুন টুন হচ্ছে এইরকম ছোট ছোট সমতল অংশ, দুটো পাহাড়ের মাঝখানে একটা সমতল অংশ। এগুলোকে বলা হয় পশ্চিম ভারতে, এগুলোকে কি বলা হয় বলতো? পশ্চিম ভারতে এগুলোকে বলে দুন। পূর্ব ভারত আমরা যদি উত্তরবঙ্গ বেড়াতে যাই, দুটো পার্টে আমরা যাই। একটাকে আমরা কি বলি? ডান দিক বা যেটা পূর্ব দিকের পার্ট, সেটাকে আমরা বলি ডুয়ার্স। অনেকে বলে না চলো দার্জিলিং বেড়াতে যাবো, দার্জিলিং এর সঙ্গে আমরা ডুয়ার্সটাও ঘুরে আসবো। এই যে ডুয়ার্স অংশ এটাই হচ্ছে ওই ধরনের সমভূমি অঞ্চল, পাহাড়ের মধ্যে থাকা একটা সমভূমি অঞ্চল বা পার্বত্য অঞ্চলের মধ্যে ছোট ছোট নদীবাহিত পলি, বোল্ডার এগুলো সব জমে গিয়ে কি করেছে? একটা সমতল ভূমির সৃষ্টি করেছে। এই সমতল ভূমিটাকেই বলা হচ্ছে, যখন পূর্ব ভারতের দিকে আসবো আমরা, অর্থাৎ পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এইসব জায়গায় আমরা কি বলবো? এগুলোকে বলবো ডুয়ার্স। বুঝে গেল? এগুলোকে বলবো ডুয়ার্স। আর যখন পশ্চিম ভারতে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশ, এগুলোকে কি বলা হয়? দুন বলা হয়। কি বলা হয়? দুন। মনে রাখবে কিন্তু, পশ্চিম ভারতে দুন বলা হয় কাকে? নদীবাহিত পলি, বোল্ডার, কাদা এগুলো সব জমে একটা সমভূমি সৃষ্টি করে, অর্থাৎ দুটো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে যে সমভূমিটা সৃষ্টি করে সেই সমভূমিকে বলা হচ্ছে দুন। যেমন হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, সেরকমই একটা দুন পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, যেখানে কি পলি মাটিগুলো এসে, নদীবাহিত পলি এসে জমাট বেঁধে এইরকম একটা সমভূমির সৃষ্টি করেছে। পূর্ব ভারতে তাহলে কি বলা হচ্ছে? ডুয়ার্স। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে এরকম যে উত্তর পার্বত্য অঞ্চলে নদীবাহিত পলি জমার ফলে কি ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়? দুন, ডুয়ার্স, না ভাবর, না তরাই, এরকম করে দিয়ে দিতে পারে। বা যাকে পশ্চিম ভারতে কি বলা হয়? দুন বলা হয়। বা পশ্চিম ভারতে যদি কোশ্চেন আসে তোমরা কি করবে? দুন। আর যদি বলে পূর্ব ভারতে নদীবাহিত পার্বত্য অঞ্চলের সমূহকে কি বলা হয়? তোমরা করবে ডুয়ার্স। জম্মু কাশ্মীরের দীর্ঘতম পর্বতমালা পীর পাঞ্চাল, অর্থাৎ জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত সব থেকে বড় যে পর্বতমালা সেটাকে বলা হচ্ছে পীর পাঞ্চাল। হিমাদ্রি হিমালয় কি শুধু তা জম্মু কাশ্মীরে স্থির নেই, জম্মু কাশ্মীর হয়ে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড হয়ে চলে গেছে একদম নেপালের উপর দিয়ে, সিকিমের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উত্তর অংশ দিয়ে চলে গেছে একেবারে কোথায়? অরুণাচল প্রদেশ। এইটাকে বলা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত, এটাকে হিমাদ্রি হিমালয়। সেটা তো একটা পর্বত শ্রেণী, পুরোটাই বিস্তৃত। আর এখানে একটাই পর্বত শ্রেণী যেটা জম্মু কাশ্মীরে রয়েছে এবং সেটা বড়, এটা বিচ্ছিন্ন। হিমাচল হিমালয় অ্যাকচুয়ালি অনেকগুলো পর্বত নিয়ে গঠিত একটা পর্বতমালা বা পর্বত রেঞ্জ তৈরি হয়েছে। পীর পাঞ্চাল, ধৌলাধর, মুসৌরি, নাগটিব্বা এরকম কয়েকটা বিচ্ছিন্ন পাহাড় বা বিচ্ছিন্ন পর্বত সমান্তরালে আছে খানিকটা, তাকে নিয়ে গঠিত এই অংশটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়। বোঝা গেল? তাহলে জম্মু কাশ্মীরের দীর্ঘতম পর্বতমালা পীর পাঞ্চাল। হিমাদ্রি হিমালয় যেটা মেন সেন্ট্রাল থ্রাস্ট দ্বারা হিমাচল হিমালয় থেকে পৃথক, এটা যদি আমার হিমাদ্রি হয়, কি হয়? হিমাদ্রি। এটা যদি আমার হিমাদ্রি হয়, আর এইটা যদি হয় আমার, এটাকে কি বলছিলাম? হিমাচল। হিমাচল এর যে বাউন্ডারি, এই যে অংশটা, এর যে বাউন্ডারি অংশটা বা বিভাজিকা আমরা যেটা বলতে পারি, এই যে বিভাজিকা অংশটা, এই বিভাজিকা অংশটাকে বলা হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট। কি বলা হয়? মেন সেন্ট্রাল থ্রাস্ট। মেন সেন্ট্রাল থ্রাস্ট, এমসিটি। কি বলা হয়? মেন সেন্ট্রাল থ্রাস্ট।
দিয়ে কি করেছে, এই হিমাচল আর হিমাদ্রি দুজনের মধ্যে পৃথক হয়েছে। এটাকে বলা হয় বিভাজিকা। দুটো পর্বতকে বিভাজনে সাহায্য করেছে মেন সেন্ট্রাল থ্রাস্ট। হিমাদ্রি আর হিমাচল এই দুটোকে বিভাজনে বা পৃথকীকরণে সাহায্য করেছে মেন সেন্ট্রাল থ্রাস্ট, অর্থাৎ এটা বিভাজিকার কাজ করে। কি করে? বিভাজিকার কাজ করে। এবার হিমাচল হিমালয় মেন বাউন্ডারি থ্রাস্ট দ্বারা শিবালিক থেকে পৃথক। তাহলে গল্পটা কি হলো? এরপরে রয়েছে কি এরকম, এটাকে আমরা কি বলছিলাম? শিবালিক। শিবালিক। তাহলে এই যে হিমাচল, এই হিমাচল হিমালয় আর শিবালিক এই দুটোর মধ্যে পার্থক্য কে করেছে? এটাও তো পার্থক্য করেছে। যেমন করে হিমাদ্রি হিমালয় আর হিমাচল হিমালয় পার্থক্য হয়েছে, সেরকম করে হিমাচল হিমালয় আর শিবালিকের মধ্যেও কিন্তু এই ধরনের একটা বিভাজিকা আছে। এই যে বিভাজিকাটা, এই বিভাজিকাটা বলা হয় মেন বাউন্ডারি থ্রাস্ট। এই যে বিভাজিকা, এটাকে বলা হয় মেন বাউন্ডারি থ্রাস্ট। কি বলা হয়? মেন বাউন্ডারি থ্রাস্ট। অর্থাৎ হিমাদ্রি হিমাচলকে পৃথক করেছে এমসিটি, মেন সেন্ট্রাল থ্রাস্ট। আবার হিমাচলকে শিবালিক থেকে পৃথক করেছে মেন বাউন্ডারি থ্রাস্ট। কোশ্চেন কিন্তু আসতে পারে, ডিফিকাল্টি লেভেল যেহেতু বাড়তিছে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। সো প্রিপেয়ার ফর দিস টাইপ অফ কোশ্চেন্স। ওকে, তাহলে বোঝা গেল বিষয়টা। এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো, কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দ্বিতীয়, পৃথিবীর তৃতীয় এবং ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তথ্যটা কেন দিলাম? তার কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা দেখব কিছু বইতে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গের নাম দেওয়া আছে কাঞ্চনজঙ্ঘা। কারণ আমরা এতদিন পড়ে এসেছি বা আমরা জানি যে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডিউন অস্টিন বা K2। K2 নামকরণের যথার্থতা এই কারণেই যে কারা কোরাম দুটো কথা এখানে আছে বলে, বা দুটো ওয়ার্ড আছে বলে, কারা থেকে কে, কোরাম থেকে কে নিয়ে বলা হয় K2, এই পিকটাকে বলা হয়। কিন্তু বর্তমানে যেহেতু ওইটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে গেছে, কারাকোরাম পর্বতের শৃঙ্গ ওটা K2, তাই ওটাকে বাদ রেখে এখন বলা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে অবস্থিত, নেপাল সিকিম বর্ডারে অবস্থিত, সেই কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ। তোমরা অপশানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা গডিউন অস্টিন থাকবে না। গডিউন অস্টিন যদি থাকে তোমরা অবশ্যই করবে গডিউন অস্টিন ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ। এখানে কি বলা হয়েছে? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ অংশ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ অংশ। কারাকোরামটা কি? আলাদা পর্বত শ্রেণী। ট্রান্স হিমালয় আমরা বলেছিলাম, ট্রান্স হিমালয় মানে হিমালয়ের পেছনের অংশ। ট্রান্স মানে হচ্ছে পেছন, উল্টো দিকের অংশ। তাহলে ভারতে অবস্থিত হিমালয়, ভারতে অবস্থিত মানে আমাদের কারাকোরাম তো ওই অংশটা ভারতে অবস্থিত নয়। হিমালয়ের অংশ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাই বলা হয়েছে এই কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দ্বিতীয়। হিমালয়ের প্রথম কে? মাউন্ট এভারেস্ট। হিমালয়ের দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর তৃতীয়, কারণ পৃথিবীর প্রথম যদি আমরা দেখি সেখানে দেবো গডিউন অস্টিন বা K2, গডিউন অস্টিন, মাউন্ট এভারেস্ট। দ্বিতীয় যদি দেখি গডিউন অস্টিন, আর তৃতীয় যদি দেখি কাঞ্চনজঙ্ঘা। তাহলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ অংশ আমরা যদি দেখি তাহলে কাঞ্চনজঙ্ঘা। আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা করবে গডিউন অস্টিন বা K2। এখনো কিন্তু অফিসিয়ালি K2 ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া। বোঝা গেল বিষয়টা কি? তাহলে নদীবাহিত পলি অংশ যেটা পশ্চিমে অংশ সেটাকে আমরা বলছি দুন, পূর্ব দিকে হলে তাকে আমরা বলছি ডুয়ার্স। নো ডাউট হিমাদ্রি হিমাচল থেকে মেন সেন্ট্রাল থ্রাস্ট দ্বারা পৃথক। আবার হিমাদ্রি আর হিমাচল হিমাচল আর যদি শিবালিক দেখি তাহলে মেন বাউন্ডারি থ্রাস্ট বা MBT দিয়ে পৃথক হয়ে আছে। নেক্সট হিমালয়ের গুরুত্বপূর্ণ উপত্যকা কাকে বলা হয়? ওই যে নদীবাহিত পলিগুলো আসছে, এসে খানিকটা দুটো পাহাড়ের মাঝখানের অংশ খানিকটা সমতল ভূমির মতো হয়ে গেছে, এটাকেই আমরা বলছি উপত্যকা বা ভ্যালি। এই জায়গাগুলো খুব উর্বর হয়, এখানে খুব সুন্দর ফুলের বাগান আমরা দেখতে পাবো, ফুল দেখতে পাবো। উত্তরাখণ্ডকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তাই না? কাশ্মীর উপত্যকা কি নামে পরিচিত? ভূস্বর্গ নামে পরিচিত। এমনিতেই কাশ্মীরকে আমরা কি বলি? ভূস্বর্গ। ভারতের ভূস্বর্গ যদি বলা হয় বা পৃথিবীর ভূস্বর্গ যদি বলা হয় আমরা কাশ্মীর বলব। ক্রিস্টোজিন যুগে এখানে হ্রদ ছিল,
ভারতের সুইজারল্যান্ড বলা হয়। সুইজারল্যান্ড অতি সুন্দর একটা দেশ, সেই জন্য পুরো এই সুইজারল্যান্ডের যে সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি কি শীতপ্রধান দেশ, সেই কারণে সেখানের ফুল থেকে শুরু করে ন্যাচারাল যে বিউটি অসাধারণ। কিন্তু আমরা যদি কাশ্মীরে যাই, কাশ্মীরে দেখতে পাবো লাদাখ, কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ যদি আমরা যাই দেখবো সেখানেও কিন্তু অসাধারণ বিউটি। এই বিউটির জন্য কিন্তু ভারতবর্ষের উত্তরে পার্বত্য অঞ্চলকেই অনেকটা, উত্তরে পার্বত্য অঞ্চল পুরোটা নয়, মানে এই জায়গাগুলো, এই ভ্যালিগুলো, কাশ্মীর ভ্যালি বা আমরা কাংড়া ভ্যালি, কুলু ভ্যালি, ইয়াংথাং যেটা সিকিমে অবস্থিত, লাহুল স্পিতি হিমাচল প্রদেশ, এই জায়গাগুলো কিন্তু ঘুরতে যাওয়ার জন্য দারুণ। পরীক্ষায় পাস করে যাও, পরীক্ষায় পাস করে সিলেকশনের পরে বাবা মাকে নিয়ে বেড়াতে চলে যাও, কিংবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেড়াতে চলে যাও। আমার তো বিরাট ঘোরার শখ, প্রায় যাওয়ার চেষ্টা করি, তোমরাও যাবে। তোমরা মোটামুটি চাকরিটা নিয়ে নাও, নিয়ে ঘুরতে যাও, এইসব জায়গায় ঘুরতে যাবে, তবে মানে আনন্দ পাবে, দারুণ মজা। তাহলে কাশ্মীর উপত্যকা জম্মু কাশ্মীরে অবস্থিত, ভ্যালি অফ কাশ্মীর বলা হচ্ছে, যেটা ভূস্বর্গ নামে পরিচিত, এবং ভারতের সুইজারল্যান্ড বলা হয়। কাংড়া উপত্যকা, এটা কিন্তু কোশ্চেন পড়ে, মাইন্ড ইট, কোশ্চেন কি পড়ে, কাংড়া উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হিমাচল প্রদেশ। কুলু উপত্যকা হিমাচল প্রদেশ, ধৌলাধর এবং পীরপঞ্জালের মধ্যে অবস্থিত, একে ঈশ্বরের উপত্যকা বলা হয়। কি বলা হয়? ঈশ্বরের উপত্যকা, ভ্যালি অফ গড বলা হয়। ইয়াংথাং উপত্যকা, ইয়াংথাং ভ্যালি, সিকিমে যারা বেড়াতে যাও তারা দেখবে ইয়াংথাং ভ্যালি, এটাকে বলা হয় ফুলের উপত্যকা, এখানেও প্রচুর ফুল পাওয়া যায়। সিকিমে অবস্থিত বলা হয়, সিকিমের ফুলের উপত্যকা বলা হয় ইয়াংথাং ভ্যালিকে। লাহুল স্পিতি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, এটাও হচ্ছে দারুণ বেড়ানোর জায়গা। চুম্বি ভ্যালি, চুম্বি উপত্যকা, ভারত ও নেপাল সীমান্তের হিমালয়ে অবস্থিত, ভারত আর নেপাল সীমান্তে অবস্থিত চুম্বি ভ্যালি। উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান আছে, জাতীয় উদ্যান ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা কিন্তু স্ট্যাটিকের পোর্শন। তোমরা স্ট্যাটিকে কিন্তু এই ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলোও পড়বে, এগুলোও কিন্তু দারুণ ঘুরতে যাওয়ার জায়গা যদি পার্বত্য অঞ্চলে হয় বিশেষ করে। তাই উত্তরাখণ্ডে যেটা আছে কি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান। জিম করবেট আছে, পড়বে তোমরা। ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে কোথায়? উত্তরাখণ্ডে। হলো, নেক্সট দেখো, তাহলে ওটা আমরা এতক্ষণ পড়লাম হিমালয়ের অংশ। এরপরে যে অংশটা পড়লাম, আমরা উত্তরে পার্বত্য অঞ্চলকে 4টে ভাগে ভাগ করেছিলাম, 4টে ভাগের মধ্যে হিমালয়টা অলরেডি কমপ্লিট হলো। এরপর পড়বো আমরা কারাকোরাম, তারপর লাদাখ মালভূমি, তারপর পূর্বাচল। কারাকোরামের আরেক নাম কৃষ্ণগিরি, নোট করে নাও। আমরা যখন ছোটবেলায় জিওগ্রাফি ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতাম, অনেক রকম তো ট্যালেন্ট সার্চ হতো, সায়েন্স ট্যালেন্ট সার্চ, ভূগোল মঞ্চ, এরকম করে পরীক্ষা দিতাম। সেখানে কিন্তু কোশ্চেন পড়েছিল, আমার খুব ভালো মনে আছে, কারাকোরামের অপর নাম কি, বা সংস্কৃত ভাষায় কারাকোরামকে কি বলা হয়? একে বলা হয় কৃষ্ণগিরি। এটা কোশ্চেনটা কিন্তু পরেও আমি দেখেছি বিভিন্ন পরীক্ষাতে পড়তে, তাই এটা মার্ক করে রাখবে। কারাকোরামের আরেক নাম হচ্ছে কৃষ্ণগিরি। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, দ্যাট ইজ গডিয়ন বা K2, এখানে অবস্থিত। K2 কেন বললাম? ওই যে কারাকোরাম, কারার কে, কোরামের কে নিয়ে K2। চীনারায়ের নাম দিয়েছে কোগির, কোশ্চেন পড়েছে। চীনারা কারাকোরামকে বা গডিয়ন অস্টিনকে কি নামে চেনে, বা K2কে কি নামে চেনে? কি নামে চেনে? কোগির। বোঝা গেল? কারাকোরামের পরেই আছে লাদাখ পর্বত শ্রেণী। লাদাখ পর্বত শ্রেণীর কিছু নিচু পাহাড়ি অঞ্চলটাকে আমরা বলছি লাদাখ মালভূমি, একে শীতল মরুভূমিও বলে, শীতল মরুভূমি, ঠিক আছে, কোল্ড ডেজার্ট, কোল্ড ডেজার্ট। কারাকোরাম ও কাশ্মীর হিমালয়ের মধ্যে অবস্থিত, কারাকোরাম ও কাশ্মীর হিমালয়ের মধ্যে অবস্থিত। কারাকোরাম আর কাশ্মীর হিমালয় মানে কাশ্মীর হিমালয়, হিমাদ্রি হিমালয়, তার মাঝে আছে, তারপরে আছে জাস্কর, তারপরে আছে লাদাখ, তারপরে আছে কারাকোরাম। অর্থাৎ লাদাখ মালভূমিটা দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে লাদাখ মানে মাউন্টেন রেঞ্জ প্লাস জাস্কর, জাস্কর, জাস্কর আর লাদাখ রেঞ্জ, এই দুটো রেঞ্জ নিয়ে লাদাখ মালভূমিটা গঠিত। ভারতের সর্বোচ্চ মালভূমি, উত্তরে পার্বত্য অঞ্চলের থেকে তো বড় অঞ্চল আর নিশ্চয়ই ভারতবর্ষে কোথাও নেই, তাই ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমি হচ্ছে আমাদের লাদাখ মালভূমি। একে কি বলা হয়? শীতল মরুভূমি বলা হয়। ভারতবর্ষের কোন মালভূমি কোল্ড ডেজার্ট বা শীতল মালভূমি নামে পরিচিত? উত্তর হবে লাদাখ মালভূমি।
কি উত্তর হবে? লাদাখ মালভূমি। ভুল কেউ করবে না, কনসেপ্ট যদি মাথার মধ্যে ঢুকে যায় তোমরা উত্তর করে সঠিক উত্তর করে আসতে বাধ্য। নেক্সট হচ্ছে পূর্বাচল। দেখো পূর্বাচল অঞ্চলটা আমি কি বলেছিলাম, ভারতবর্ষের চিকেন নেক বা মহানন্দা করিডোর যেটাকে বলা হয়, সেই করিডোর থেকে ডান দিকের পুরো অংশটাকে, যেটা সেভেন সিস্টার্স মানে 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, যেটা পূর্বাঞ্চলে, যেটাকে পূর্বাঞ্চল বলা হয়, সেই অঞ্চলটা ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে মাত্র 13 কিলোমিটারের মতো একটা প্রশস্ত জায়গা, যেটাকে আমরা চোপড়া অঞ্চলে অবস্থিত উত্তর দিনাজপুরের, সেই অংশ থেকে সেই অংশের সঙ্গে যুক্ত। শুধু যদি ওই 13 কিলোমিটার অংশ যদি আমরা বিচ্ছিন্ন করে দিই, চীন যেটা চাইছে ওই বিচ্ছিন্ন করে ভারতবর্ষের সিকিম সহ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এই 7টা রাজ্যকে পুরোপুরি তাদের কবজায় নিয়ে নেবে। আমরা কিন্তু এত সহজে হতে দেব না। এই হচ্ছে পূর্বাঞ্চল। এই পূর্বাঞ্চল চিকেন নেক থেকে বা উত্তরপ্রদেশের চোপড়া থেকে শুরু করে পুরোপুরি ভারতবর্ষের পূর্ব দিকের অঞ্চল। তাহলে এই হচ্ছে ঘটনা। এইখানে উত্তরে পার্বত্য অঞ্চলের কিছু অংশ রয়েছে, যেটা অরুণাচল প্রদেশের এই জায়গা থেকে, অরুণাচল প্রদেশ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, অরুণাচল প্রদেশ এইরকম জায়গায় কি হয়েছে, ভারতবর্ষে একটা সিনটেক্সিয়াল বেন্ড, কে? হিমালয় একটা সিনটেক্সিয়াল বেন্ড হয়ে এরকম করে নিচে চলে গেছে, দেখতে পাচ্ছ কি? সিনটেক্সিয়াল বেন্ড বলা হয়, হেয়ার পিনের মতো বেঁকে গেছে। মানে ধরো এখান থেকে গেছিল, হিমালয়টা বিস্তৃত ছিল, হঠাৎ করে এই জায়গাটা যে কোনো কারণ হোক বাঁক নিয়ে এইরকম অঞ্চল হয়ে এরকম অঞ্চলে চলে গেছে, বোঝা গেছে কি? এইরকম চলে গেছে। এই যে বাঁকটা, এটাকে বলা হচ্ছে সিনটেক্সিয়াল বেন্ড। সিনটেক্সিয়াল বেন্ডটা কোথায় আছে? অরুণাচল প্রদেশে আছে। তাহলে এটা নিশ্চয়ই পূর্বাঞ্চলের পুরো অংশটা, উত্তরে পার্বত্য অঞ্চলের পুরো অংশটা, সেই সম্বন্ধে কিছু ইনফরমেশন আছে, দেখে নাও। সেই সম্বন্ধে কি কি বলা হয়েছে? বলা হয়েছে অরুণাচল প্রদেশের 2টি পর্বত শ্রেণী, মিশমি ও পাটকই। মিশমি ও পাটকই হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল বা পূর্বাঞ্চলের অংশ। আবার মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম, সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে পূর্বাঞ্চল যেটাকে আমরা বলছি, এই পূর্বাঞ্চল যেটা হিমালয়ের অংশ, উত্তরে পার্বত্য অঞ্চলের অংশ, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম। তার সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম। কোথায় অবস্থিত? না মিশমি পাহাড়ে অবস্থিত। মিশমি পাহাড়টা কোথায়? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে 2টো পাহাড়, মিশমি আর পাটকই বুম। এই মিশমি আর পাটকই মানে পাটকই বুম, যেটা মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশকে পৃথক করেছে। তো সেই মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম পুরো পূর্বাঞ্চল এরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। নাগাল্যান্ডে কি আছে? হিমালয়ের অংশ নাগা পাহাড় আর কোহিমা পাহাড়। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি। মনে রাখতে পারো, না রাখলেও কোনো অসুবিধা নেই। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাপভো। মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নওজুয়ারজো। তাহলে আমরা কি কি পেলাম? পূর্বাঞ্চলের অংশ হিসেবে আমরা পেলাম অরুণাচল প্রদেশ, মিশমি পাটকই পেলাম, নাগাল্যান্ডের নাগা আর কোহিমা পাহাড়। তারপরে আমরা কি পেলাম? নাগাল্যান্ডের পরে আছে মণিপুর হিলস, মিজোরাম আছে, মিজো হিলস বলা হচ্ছে। তার সর্বোচ্চ শৃঙ্গ, কোহিমার সর্বোচ্চ শৃঙ্গ জাব্বো, নাগা পাহাড়ের সরামতি, মিজো পাহাড়ের নওজুয়ারজো। এগুলো হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। মনে না রাখলেও চলবে, এতটা ডিপে কোশ্চেন নাও আসতে পারে। নেক্সট দাও, উত্তরে সমভূমি অঞ্চল। তাহলে আমরা উত্তরে পার্বত্য অঞ্চল শেষ করলাম। উত্তর পার্বত্য অঞ্চল যেটা হচ্ছে 2400 কিলোমিটার লম্বা, যার চওড়াটা 150 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হয়, যেটা 4টে অংশ নিয়ে গঠিত: হিমালয়, কারাকোরাম, লাদাখ আর পূর্বাঞ্চল। হিমালয় যাকে প্রস্থে আমরা 4টে ভাগে ভাগ করি, একটাকে বলি ট্রান্স হিমালয়, আর একটাকে বলি প্রধান হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপরে বই হিমালয় বা শিবালিক। এই 4টে অংশে ভাগ করি। হিমাদ্রি হিমালয় সব থেকে বেশি প্রাচীন, তারপরে আমাদের হিমাচল হিমালয়, তারপরে শিবালিক হচ্ছে হিমালয়ের দক্ষিণতম পার্ট। শিবালিক হচ্ছে হিমালয়ের দক্ষিণতম পার্ট, এটা মনে রাখবে। আর যদি বলা হয় উত্তরতম পার্ট ট্রান্স হিমালয়, সব থেকে উঁচু অংশ হিমাদ্রি হিমালয়, এখানেই বিশ্বের সব থেকে উঁচু উঁচু পর্বত শৃঙ্গগুলো অবস্থিত। বোঝা গেল? কোথা থেকে বিস্তৃতি? পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্ব দিকে নামচা বারোয়া বা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। যদি বলা হয় পীর পাঞ্জাল কোন পর্বত শ্রেণীর, হিমালয় কোন পর্বত শ্রেণীর অংশ, তোমরা কি বলবে? হিমাচল হিমালয়ের পর্বত শ্রেণীর অংশ।
বোঝা গেল বিষয়টা? মাউন্ট এভারেস্ট কোন পর্বত শ্রেণীতে অন্তর্গত? তোমরা করবে কি হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। যদি বলা হয় লাদাখ মালভূমি কোন কোন পর্বত শ্রেণী নিয়ে গঠিত? তোমরা করবে লাদাখ এবং জাসকর। কারাকোরামের সর্বোচ্চ সিংহের নাম কি? গর্ডন অস্টিন বা কেটু, যেটা ভারতবর্ষের সর্বোচ্চ সিংহ, যেটা অমীমাংসিত পিওকেতে পড়েছে। বোঝা গেছে? কারাকোরামের সংস্কৃত ভাষায় নাম কি বা আরেক নাম কি? তোমরা করবে কৃষ্ণগিরি। বোঝা গেল বিষয়টা? লাদাখ মালভূমিকে আমরা কি বলি? কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমিও বলা হয়। তাহলে এই গেল আমাদের উত্তরে পার্বত্য অঞ্চল। বোঝা গেছে? উত্তরে পার্বত্য অঞ্চলে ছোট ছোট যে সমভূমি জাতীয় অঞ্চল তাকে উপত্যকা বলা হয়, যেটা আমরা পশ্চিম দিকে যাকে দুন বলছি তার উদাহরণ হিসেবে দেরাদুন, আর পূর্ব দিকে যখন যাচ্ছি তাকেই আমরা বলছি ডুয়ার্স। এবারে আসছে উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল, তাহলে দেখো উত্তরের সমভূমি অঞ্চল কিভাবে গঠিত হলো আমি তোমাদেরকে একটু বললাম। কিরকম না, যখন উত্তরের পার্বত্য অঞ্চল থেকে বরফ গলা জলের নদীগুলো বা নিচের দিকে নেমে আসছে, তখন যে নুড়ি পাথরগুলো সংগ্রহ করছে সেটা একটা জায়গায় এসে বড় বড় নুড়ি পাথরগুলো একটা জায়গায় থেমে যাচ্ছে, তাকে আমরা বলছি ভাবর অঞ্চল। তারপরে সেখান থেকে কিছু তার থেকে তুলনামূলক ছোট আকারের নুড়ি পাথরগুলো আরো কিছুটা বয়ে নিয়ে আসছে, নদীর জলের স্রোতে আসছে, তাকে আমরা বলছি তরাই। তারপরে কিছু ফাইন পার্টিকেলস নিয়ে কি করছে, নদী আস্তে আস্তে করে সমভূমিতে প্রবেশ করছে। এই যে নদী বহনের ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে, এই যে বিস্তীর্ণ এলাকাটা সমভূমিতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? সমভূমিতে পরিণত হয়েছে। সেরকম কয়েকটা নদীর কথা আমরা জানবো, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই সকল নদী এবং তার যত উপনদী আছে। অর্থাৎ কোথাও উপনদী কাকে বলা হয়? যদি কোনো একটা উচ্চভূমি থেকে কোনো নদী এসে কোনো একটা প্রধান নদীতে মিলিত হয়, তাহলে ওই যে নদীটা এসে মিলিত হয়েছে ওই নদীটাকে ওই প্রধান নদীর উপনদী বলা হয়। বোঝা গেছে? আবার যখন কোনো নদী, প্রধান নদী চলতে চলতে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে কিংবা তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন ওই তিনটে ভাগে যে ভাগ হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে শাখা নদী। বোঝা গেল? তাহলে এইভাবে সমতল ভূমির সৃষ্টি হয়েছে, যেটা আমরা কোথায় আছে দেখবো, রাজস্থান আছে, পাঞ্জাব আছে, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ পুরোটা আছে, বিহার আছে, আর পশ্চিমবঙ্গ আছে, আর আসাম আছে। বোঝা গেছে বিষয়টা? ভালো করে বোঝার চেষ্টা করো। উত্তরে পার্বত্য অঞ্চল ছিল লাদাখ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ নিয়ে, আর পশ্চিমবঙ্গের উপরের কিছু অংশ। সমভূমি যখন দেখছি তখন আছে তার ঠিক নিচের অংশই নিশ্চয়ই সমভূমি হবে। তাহলে কি রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম। আসামের উপর দিয়ে ব্রহ্মপুত্র এসছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গঙ্গা গেছে, উত্তরপ্রদেশ আর বিহারের উপর দিয়ে গঙ্গা তার উপনদীগুলো এসছে, আর এদিকে সিন্ধু তার উপনদীগুলো গেছে পাঞ্জাব আর রাজস্থানের উপর দিয়ে। বাস, এই হচ্ছে টোটাল সমভূমি। দেখো, উত্তরে হিমালয় ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মধ্যে অবস্থিত। এরপরে যে অংশটা আছে, এই যে অংশগুলো, এই পুরো অংশটা কি, এই ভারতবর্ষের নিচের দিকের পুরো অংশটা, এটাকে আমরা বলছি মালভূমি অঞ্চল। মালভূমি ওই যে যখন ধাক্কা মারে উপরে টিল্টেড হতে গিয়ে ভূগর্ভ থেকে ম্যাগমা উপরে উঠে এসে এইসব জায়গায় উঁচু উঁচু পাহাড়ের সৃষ্টি করেছে, যেটাকে আমরা বলছি মালভূমি অঞ্চল। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী ও তাদের উপনদী মিলিত হয়ে এই ভূমিভাগ সৃষ্টি করেছে। এটাকে চারটে ভাগে ভাগ করা যেতে পারে: রাজস্থানের সমভূমি, পাঞ্জাবের সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। বুঝতে পেরেছ কি কনসেপ্ট? এখানে কাজে লাগাও। রাজস্থানের যে সমতল প্রায় অংশ তাকে বলা হচ্ছে রাজস্থান সমভূমি। পাঞ্জাব একটা বড় অংশ, কারণ এখন তো পশ্চিম পাঞ্জাব নেই, তাহলেও পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব বিরাট বড় পাঞ্জাবের অংশ কিন্তু সমভূমি। রাজস্থান সমভূমি, তার প্রকৃতি খানিকটা আলাদা। পাঞ্জাবের সমভূমি, এটাকে আমরা বলছি গঙ্গা নদী যতটা গেছে, অর্থাৎ এই যে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা গেছে, তাই এইটাকে বলা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। যেহেতু এখান থেকে ব্রহ্মপুত্র এসছে, তাই এটাকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমি। এই গেল আমাদের চারটে ভাগ। এবার আস্তে আস্তে করে আমরা রাজস্থান সমভূমিকে দেখব। রাজস্থান সমভূমি কোথায়? রাজস্থানে আমরা একটা পাহাড় আছে জানি, যেটাকে আমরা বলছি আরাবল্লী পাহাড়। প্রাচীনতম পর্বত, ক্ষয়জাত পর্বত আমরা কি বলি? আরাবল্লী। তাহলে আরাবল্লীর পশ্চিম প্রান্ত বা পূর্ব প্রান্ত আমরা যদি বলি, পুরোটাকেই আমরা বলছি রাজস্থান সমভূমি অঞ্চল। আরাবল্লী ছাড়া বাকি যে অংশটা তাকে আমরা বলছি রাজস্থান সমভূমি। রাজস্থান সমভূমির পশ্চিম অংশ অর্থাৎ পাকিস্তানের দিকের যে অংশটা, সেটা পুরোটাই থর মরুভূমির অন্তর্গত, বালুকাময়। এখানকার কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। উত্তরের সমভূমির পশ্চিম ভাগ, আমরা এই যে একটু আগে যেটা দেখলাম, উত্তরের যে সমভূমি অঞ্চল তার সব থেকে পশ্চিম ভাগ যদি দেখি, তার এখান থেকে যদি আমরা একটা লাইন কল্পনা করি এই পর্যন্ত, তাহলে পশ্চিম ভাগ কোনটা হচ্ছে? এই জায়গাটা পশ্চিম ভাগ যদি ধরা হয়, তাহলে রাজস্থানের সমভূমি কোন দিকে? পশ্চিম ভাগে অবস্থিত। তাহলে পশ্চিম ভাগে অবস্থিত উত্তর ভারতের যে সমভূমি,
তার পশ্চিমতম অংশ হচ্ছে রাজস্থান সমভূমি। বোঝা গেল বিষয়টা? থর মরুভূমির অন্তর্গত। রাজস্থানে আমরা জানি কি থর মরুভূমি, বালুকাময় অঞ্চল, থরভূমির অন্তর্গত। পশ্চিমের শুষ্ক অঞ্চল এই অংশে অবস্থিত। পশ্চিমের শুষ্ক অঞ্চল পুরোটাই শুষ্ক অঞ্চল। রাজস্থানে মরুভূমি যেহেতু হচ্ছে, শুষ্ক অঞ্চল, বৃষ্টিপাত কম হয়। লুনি ও বানস এই অঞ্চলের প্রধান নদী। লুনি নদী আর বানস নদী। বানস এইটা হচ্ছে আমাদের রাজস্থান সমভূমির প্রধান নদী। এখানে কিছু বালিয়াড়ি দেখা যায়, চলমান বালিয়াড়ি, মানে বালি উড়ে গিয়ে একটা জায়গায় স্তূপীকৃত হয়ে গেল, আবার সেখান থেকে উড়ে গিয়ে আবার একটা জায়গায় স্তূপীকৃত হলো, আবার উড়ে গিয়ে আবার স্তূপীকৃত হলো। যখন এই যে উড়ে উড়ে গিয়ে স্তূপীকৃত হচ্ছে, তখন এই জন্য এটাকে বলা হচ্ছে কি চলমান বালিয়াড়ি, যেন চলে চলে বেড়াচ্ছে, যেন চলে চলে বেড়াচ্ছে। যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, সেখান থেকে আবার মুভ করছে, সেই জন্য একে বলা হচ্ছে চলমান বালিয়াড়ি। এই চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। তার মার্ক করে দিলাম, পরীক্ষায় আসে। কি বলা হয়? ধ্রিয়ান। কি বলা হয়? ধ্রিয়ান। চলমান বালিয়াড়ি, রাজস্থান বা মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। কি বলা হয়? ধ্রিয়ান। আরাবল্লী পর্বতের পাদদেশে, অর্থাৎ আরাবল্লী যে পর্বত, এই তো আরাবল্লী পর্বত, এই আরাবল্লী এটা হচ্ছে আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বতের পাদদেশে মানে পায়ের কাছের অংশে, পাদদেশে মানে পায়ের কাছের অংশে, আরাবল্লী পর্বতের পায়ের কাছে অংশে যে বালিযুক্ত অঞ্চল তাকে বলা হয় বাগার। কি বলা হয়? বাগার। নদী গঠিত প্লাবন ভূমি তাকে বলা হয় রোহি। রাজস্থানের পুরো অঞ্চলটা তো আর মরুভূমি নয়, তাহলে মানুষ বাস করছে কোথায়? রাজস্থান তাহলে আলাদা রাজ্য করে রাখার দরকার ছিল না। রাজস্থানের যে অঞ্চল নদী গঠিত প্লাবন ভূমি, অর্থাৎ নদীতে যখন জোয়ার আসে, প্লাবন ভূমি কাকে বলা হয়? নদীতে যখন জোয়ার আসছে, জল যখন আসছে, জল ফুলে ফেপে যখন উঠছে, নদী কি করে দুকুল প্লাবিত হয়ে চলে যায়, অনেক দূর পর্যন্ত দুকুল প্লাবিত হয়ে যায়। যখনই দুকুল প্লাবিত হয়ে যাচ্ছে, ওই যতটা পরিমাণ জল যাচ্ছে পলিও চলে যাচ্ছে, পলি ওখানে পড়ে যাচ্ছে। এরকম যখনই জল আসছে চলে যায়, প্লাবন হয়ে যাচ্ছে, জল আসছে প্লাবন হয়ে যাচ্ছে, সেই সব জায়গায় কি হচ্ছে? উর্বর হয়ে যাচ্ছে। এই যে নদী গঠিত, এগুলোকেই বলা হয় প্লাবন ভূমি বা ফ্লাডেড এরিয়া আমরা বলতে পারি। তাহলে এই যে জায়গাগুলো নদী গঠিত যে প্লাবন ভূমি, তাকে কি বলা হচ্ছে? রোহি। রোহি। স্টার মার্ক করতে পারো, তবে একটু কঠিন না আসার সম্ভাবনাটা বেশি। লুনির উত্তরে, লুনি যে নদী, সে লুনি নদীর উত্তরে, লুনি যদি নদী আমরা দেখি, এই লুনি নদীর উত্তর দিকের অংশ, এই অঞ্চলটা লুনি নদীর উত্তর দিকের অঞ্চল, লুনি যে নদী তার উত্তর দিকের অঞ্চল, সেইটা সমভূমি অঞ্চল, তাকে বলা হয় থালি। তাকে বলা হয় থালি। থালি বলা হয় রাজস্থানে। মরু অঞ্চলের পশ্চিমে বালিযুক্ত অঞ্চলকে বলা হয় হামাদা। বলা হয় হামাদা। এটা কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়েছে। নদী গঠিত প্লাবনভূমি রোহি, বালিযুক্ত সমভূমি যেটা কি লুনির উত্তরে অবস্থিত তাকে বলা হচ্ছে থালি, পশ্চিমে যাকে যে বালুকাময় অঞ্চল তাকে বলা হচ্ছে হামাদা। সব থেকে পশ্চিমে কে আছে? থরভূমি, থর মরুভূমি। থর মরুভূমিটা কোথায় আছে? রাজস্থান সমভূমির একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত। অর্থাৎ এই যে জায়গা, এটা হচ্ছে থর মরুভূমি, এই অংশ পশ্চিম দিকে একদম থর মরুভূমি। সমান্তরাল বালিয়াড়িগুলিতে দীর্ঘাকার লবণাক্ত হ্রদকে বলা হয় ধান্ধ। হ্রদকে বলা হয় ধান্ধ। লবণাক্ত হ্রদ, বালি আছে, তার সঙ্গে স্যান্ড আছে, তাই সেখানে যখন কোনো হ্রদ থাকবে, জলভাগ থাকবে, সেখানের জলের টেস্ট কি হবে? সল্টি, লবণাক্ত, সেইটাকে বলা হচ্ছে ধান্ধ। সমান্তরাল বালিয়াড়িতে থাকবে। মরু অঞ্চলের নিচের দিকের লবণাক্ত জলের হ্রদকে বলা হচ্ছে রন, যেটা গুজরাটে রয়েছে, কচ্ছের রন, ঠিক আছে, সেটাকে আমরা বলছি। সেটাও কিন্তু লবণাক্ত জলের হ্রদ, কিন্তু খানিকটা নিচের দিকে অবস্থিত। একদম রাজস্থানের উপর দিকে মরুভূমি অঞ্চলে যে সকল হ্রদ আছে তাকে আমরা বলছি ধান্ধ। কি বলছি? ধান্ধ। মনে রাখার চেষ্টা করবে, ধান্ধ আর রন, এই দুটো অংশ মনে রাখবে। রোহি, থালি, হামাদা দরকার নেই, বাগার দরকার নেই। এই চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। আর লুনি ও বানস নদী, লুনি ও বানস এটা হচ্ছে আমাদের রাজস্থান সমভূমির একমাত্র নদী, দুটো মনে রাখবে। নেক্সট দেখো পাঞ্জাব সমভূমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা গ্রিন রেভলিউশন আমরা যেটা বলি, সবুজ বিপ্লব, সেখানে পাঞ্জাবের ভূমিকা প্রচুর ছিল। কারণ আমরা জানি হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস ব্যবহার করে, তারপরে আমাদের উচ্চ ফলনশীল বীজ তো ব্যবহার হয়েছে, তার সঙ্গে প্রচুর কীটনাশক ব্যবহার করা হয়েছিল, পেস্টিসাইডস ব্যবহার করা হয়েছিল, অত্যাধুনিক সার ব্যবহার করা হয়েছিল, যার ফলে কি ভারতবর্ষে সবুজ বিপ্লব হয়েছিল, গমের উপর ডিপেন্ড করে। আর তার সব থেকে বড়
অবদান ছিল এই পাঞ্জাব সমভূমি। পাঞ্জাব সমভূমি যথেষ্ট উর্বর। যমুনা নদীর পশ্চিম ভাগ, যমুনা কোথায়? এই হচ্ছে যমুনা, এই হচ্ছে যমুনা। যমুনা নদী এলাহাবাদের কাছে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, হ্যাঁ কিনা? তো এই যে যমুনা নদী তার পশ্চিম ভাগ, এই দিকটা তো পশ্চিম, তাই না? এই যে পশ্চিম ভাগ, সেই পশ্চিম ভাগে পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লি। তাহলে কি কি? পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এগুলো কি অঞ্চল পাঞ্জাব বা সিন্ধু সমভূমি নামে পরিচিত। পাঞ্জাব সমভূমি বা সিন্ধু সমভূমি নামে পরিচিত। যমুনার পশ্চিম দিক, আবার এই দিক দিয়ে দেখো সিন্ধু এসছে। আর এই পাঞ্জাবের উপর দিয়ে, পাঞ্জাবকে পঞ্চনদের দেশ সব বলা হয়, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। পঞ্চনদ দেশ মানে এখানে ঝেলম, চেনাব, রাবি, বিয়াস, সতলুজ মিলে কি করেছে? এই জায়গায় এসছে। সতলুজ মিলে কি করেছে? এই জায়গায় এসছে। সেই জন্য একে কি বলা হচ্ছে? তোমরা বোধহয় এই জায়গাটা দেখতে পাচ্ছ না। দেখো, এই হচ্ছে যমুনা নদী, হ্যাঁ, এই হচ্ছে সিন্ধু নদী। এর মধ্যবর্তী অঞ্চল যমুনার পশ্চিমে পাঞ্জাব সমভূমি, পাঞ্জাব, হরিয়ানা আর হচ্ছে দিল্লি নিয়ে গঠিত। এই যে পাঞ্জাব, এখান থেকে কি এসছে? ঝেলাম এসছে। আমাদের হিমাচল প্রদেশ থেকে এসছে চেনাব, তারপরে এসছে রাভি, তারপরে বিয়াস, আর কৈলাস থেকে এসছে শতদ্রু। এরকম এসে কি করেছে? সিন্ধুর উপনদী তৈরি করেছে। সিন্ধুর উপনদী যেহেতু তৈরি করেছে, এই জায়গাটা কি হবে? যথেষ্ট ফার্টিলাইজড হবে, যথেষ্ট উর্বর হবে। সেই জন্য এই সমভূমিতে সব থেকে বেশি গম বা কৃষিজ ফসলগুলো চাষ হয় এই পাঞ্জাব সমভূমি অঞ্চল। বোঝা গেল বিষয়টা কি? পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। বিভিন্ন দোয়াব যেগুলো পাঞ্জাবে অবস্থিত, সেই দোয়াবগুলো আমরা দেখবো। সিন্ধ সাগর দোয়াব সিন্ধু ও বিতস্তার মধ্যে অবস্থিত। দেখো, এই যদি সিন্ধু হয়, এই যদি সিন্ধু হয়, এর মাঝখানের যে অংশ সিন্ধু আর ঝেলাম বা বিতস্তার মধ্যে যে দোয়াব আছে, দোয়াব, তাকে আমরা কি বলছি? সিন্ধ সাগর দোয়াব। সিন্ধু আর ঝেলাম, সিন্ধু আর ঝেলাম, সিন্ধ সাগর, সিন্ধু আর ঝেলাম, সিন্ধু আর বিতস্তা। চাজ দোয়াব, বিতস্তা ও চন্দ্রভাগা। তাহলে এটা যদি বিতস্তা, এটা যদি চেনাব হয়, ঝেলাম আর চেনাব, তার মধ্যে আছে চাজ দোয়াব। কি দোয়াব? চাজ। নামগুলো কি মনে কিরকম মনে রাখবে তোমরা? ইংরেজিতে নামগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু খানিকটা সুবিধে হবে। যেমন ধরো সিন্ধ সাগর, সিন্ধ সাগরটা একটু মনে রাখবে, সিন্ধু আর ঝেলাম। সিন্ধ সাগরটা মনে রাখবে, সিন্ধু আর ঝেলাম। এরপরে যদি দেখি চাজ দোয়াব, চাজ কি? প্রথমে মনে রাখো চন্দ্রভাগার চ, চন্দ্রভাগার চ আর ঝেলামের ঝ। চেনাব আর ঝেলাম, চেনাব, চেনাবের চ, ঝেলামের ঝ, তাহলে চাজ, চ ঝ চাজ। এরপর তোমরা মনে রাখবে রচনা, রচনা, রচনা দেওয়া। তার মানে চেনাব আর রাবি, রাবি, রাবি আর চেনাব মনে রাখো। রাবি, এটাকে কি বলা হয়? রাভির আরে ভিআই রাভি, যেটাকে ইরাবতী নদীর আরেক নাম হচ্ছে রাভি। এই যদি রাভি হয়, রাভি আর চেনাব, চেনাবের রাভির র, রাভির র আর চেনাবের চ, এই মিলে রচ, চেনাব, চেনাব, চেনাব। এখান থেকে নাম এসছে রচনা, রচনা দোয়াব। রাভি আর চেনাবের মধ্যে হচ্ছে রচনা দোয়াব। বোঝা যাচ্ছে কি? আবার বলছি, না হলে দেখো, সিন্ধ সাগরটা মনে রাখবে, সিন্ধু, সিন্ধ সাগর মানে সিন্ধু, তারপরেই ঝেলাম, বিতস্তার মধ্যে, ঝেলামের মধ্যে, সিন্ধু আর ঝেলামের মধ্যে। চাজ মানে চেনাব, ঝেলাম আর চেনাব, ঝেলাম আর চেনাব, ঝেলাম আর চেনাব। রচনা হলে রাবি চেনাব, রাবি চেনাব, রাবি চেনাব। রাবি মানে ইরাবতী, চেনাব মানে চন্দ্রভাগা। যদি বলা হয় বাড়ি দোয়াব, বাড়ি দোয়াব, তোমরা মনে রাখবে, দেখো বাড়ি, রি, রি র আছে মানে রাবি, বাড়ি আছে, ব আছে মানে বিপাশা, বিয়াস আর রাবি।
বারি, বিয়াস আর রাবি বারি। আচ্ছা, তোমাদেরকে এক কাজ করি, দেখো এই জায়গাটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, সুবিধা হবে। প্রথমে হচ্ছে সিন্ধু, সিন্ধু, তারপরে হচ্ছে ঝেলাম, ঝেলাম, ঝেলমেরই আর এক নাম হচ্ছে বিতস্তা। তারপরে এই ঝেলমের পরে আছে রাভি, রাভির আরেক নাম হচ্ছে ইরাবতী। ঝেলম, সরি 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 ঝেলম, চেনাব, এখানে আছে চেনাব, যেটাকে বলা হচ্ছে চন্দ্রভাগা। ঝেলম, চেনাব, তারপরে আছে ধরো রাভি, এটাকে বলা হয় ইরাবতী। দেখো তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এইভাবে করে দিচ্ছি, আশা করি বোঝা যাবে। চেনাব, রাভি, এরপর আছে বিয়াস, বাংলাতে বলা হয় বিপাশা, যা বিপাশা তাহাই বিয়াস। তারপরে হচ্ছে শতদ্রু, শতদ্রু। এই হচ্ছে গল্প। এইবার দেখো তোমাদের মনে রাখতে হবে ঠিক এই রকম করে, সিন্ধু আর ঝেলামের মধ্যে যদি হয়, অর্থাৎ এই জায়গায় যেটা রয়েছে সিন্ধু আর ঝেলামের মধ্যে যদি হয়, এই জায়গায় এর নাম হচ্ছে সিন্ধ সাগর দোয়াব। কি বলা হয়? সিন্ধ সাগর। এটাকে বলা হয় সিন্ধ সাগর দোয়াব। এরপরে যদি আমরা দেখি ঝেলাম আর চেনাব, এই জায়গায় একে কি বলা হয়? চাজ দোয়াব। ঝেলম আর চেনাব, তাহলে এদিকে চেনাব এদিকে ঝেলাম, তাহলে ঝেলম আর চেনাবের মধ্যে হচ্ছে চাজ দোয়াব। এরপরে দেখো চেনাব আর রাভি, এইখানে যে দোয়াবটা আছে, দোয়াব বলতে দুটো নদীর মধ্যবর্তী স্থলভাগ, দুটো নদীর মধ্যবর্তী স্থলভাগ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সব নদী, এগুলো নদী। এটা ঝেলাম নদী, এটা চেনাব নদী, এটা ইরাবতী, ইরাবতী, আর এখানে আছে কি? দোয়াব। বিয়াস নদী, এখানে আছে কি? দোয়াব। পঞ্চদোয়াব দেখো 1 2 3 4 5 হলো। তাহলে এটা গেল চেনাব আর ঝেলামের নাম অনুযায়ী চাজ। রাভি আর যদি চেনাব হয় তাহলে কি হবে? রচনা। কি হবে? রচনা। কি হবে? রচনা। রাভি আর চেনাবের মধ্যে হলে রচনা। রাভি আর বিয়াস হলে বিরা, এটা না করে করা হয়েছে বারি, বারি দোয়াব। কি দোয়াব? বারি দোয়াব। এখানে বিয়াসের ব রাভির র মিলে বারি, বিয়াসের ব রাভির র বারি, বিয়াসের ব রাভির র মিলে বারি। বিয়াস আর শতদ্রু, বিয়াসের ব শতদ্রু স বা শত, কি হয়ে যাচ্ছে? বিশত, বিশত, যেটাকে বলা হয় বিস্ত। বোঝা গেল কি? চাইলে সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সিন্ধু আর ঝেলামের মধ্যে সিন্ধ সাগর, এইটুকু মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। চেনাব ঝেলামের চাজ, রাভি চেনাবের রচনা, রাভির র আর চেনাবের চেনা, চনা লিয়ে রচনা। বিয়াসের ব আর রাভির র মিলে বাড়ি, বিয়াসের ব শতদ্রু শত মিলে বিস্ত। এই হচ্ছে টোটাল আমাদের পঞ্চ দোয়াব, যেটা পাঞ্জাবে অবস্থিত। বোঝা যাচ্ছে কি? সবাই একটু কমেন্ট করে জানাবে, যারা ক্লাস দেখছো যখনই দেখো না কেন কমেন্ট করে জানাবে কার কোথায় অসুবিধে হচ্ছে। হলো, এই হচ্ছে টোটাল অংশ। আর একটা যে ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানার নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় বেট। নবীন পলিগঠিত অঞ্চলকে আমরা কি বলি জানো? খাদার বলি।
আমরা বলি খাদার। একটা আছে ভাঙর, একটাকে বলি ভাঙর, একটাকে বলি খাদার। নদী পড়ার সময় আমি তোমাদেরকে আবার পড়াবো। ভাঙর মানে হচ্ছে নদী অনেক আগে প্রবাহিত হয়েছিল, পরবর্তীকালে দিক পরিবর্তন করে নদী অন্য দিক থেকে এখন চলছে। সেই জায়গাটা এখন গাছ টাছ ঘর বাড়ি টাড়ি হয়ে গেছে এখন বর্তমানে। অর্থাৎ নদীর যে জলভাগ সেখান থেকে অনেকটা দূর পর্যন্ত বা অনেকটা দূরে যদি যাই, সেখানে আগে নদীর প্লাবনভূমি ছিল, বর্তমানে সেখানে আর নদীর জল পৌঁছয় না, শক্ত কঠিন হয়ে গেছে। সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ভাঙর, নদী থেকে অনেক দূর পর্যন্ত। খাদার মধ্যে এখনো প্লাবনভূমি, এখনো জল টল মাঝে মাঝে চলে যায়, বা কয়েক বছর আগে পর্যন্ত জল যেত, সেটাকে বলা হচ্ছে খাদার। বোঝা গেল? সেই রকম নদী পলিগঠিত অঞ্চল, নবীন পলিগঠিত অঞ্চল, তাকে পাঞ্জাবে কি বলা হচ্ছে? বেট বলা হচ্ছে। কি বলা হয়? বেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, বেট বলা হয়। পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? বেট। নেক্সট দেখো, গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমি তাহলে কি হবে? পাঞ্জাব সমভূমির পূর্বে অবস্থিত, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। গঙ্গার মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ, গঙ্গার মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ, গঙ্গার মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, এটা নিয়ে গঠিত কোনটা? আমাদের হচ্ছে গাঙ্গেয় সমভূমি। গঙ্গা ও তার উপনদী নিয়ে গঠিত। তিনটি ভাগে বিভক্ত। উচ্চ গঙ্গা, যেটা শিবালিক থেকে দক্ষিণে মালভূমি পর্যন্ত উচ্চ গাঙ্গেয় সমভূমি। পশ্চিমে যমুনা থেকে উত্তরপ্রদেশের পূর্বাংশ পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এটা বোঝার জন্য এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। মধ্যগাঙ্গেয় সমভূমি কোনটা? উত্তরপ্রদেশের পূর্ব অংশ থেকে বিহার, উত্তরপ্রদেশের পূর্ব অংশ থেকে বিহারের শেষ অংশ, উত্তরপ্রদেশের পূর্ব অংশ থেকে বিহারের শেষ অংশ, এটাকে বলা হচ্ছে মধ্যগাঙ্গেয়। নিম্নগঙ্গা সমগ্র পশ্চিমবঙ্গ, বিহারের পূর্ণিয়া জেলা, পুরুলিয়া ও দার্জিলিং বাদে, বিহারের যে পূর্ব দিকে আছে পূর্ণিয়া জেলা, সেটা বাদ দিয়ে, দার্জিলিং বাদ দিয়ে, পুরুলিয়া বাদ দিয়ে, বাকি পুরোটাই হচ্ছে আমাদের দার্জিলিং পুরুলিয়া বাদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চল, সে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরো সব জেলাটাই গাঙ্গেয় সমভূমির অন্তর্গত। নেক্সট দেখো ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমি কোথায় রয়েছে? ব্রহ্মপুত্র সমভূমি রয়েছে পূর্বাচলে। পূর্বাচলে অর্থাৎ আমাদের ব্রহ্মপুত্র নদী যখন অরুণাচল প্রদেশ থেকে এসে আসামে ঢুকছে, তখন থেকে এই সমভূমির সৃষ্টি, সেটাকেই বলা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এই সমভূমিতে ব্রহ্মপুত্রের উপরেই বিশ্বের সব থেকে বড় নদী গঠিত বদ্বীপ আছে, যার নাম মাজুলি। এইটুকু জানলেই হবে। আসামে অবস্থিত ব্রহ্মপুত্র তার উপনদী নিয়ে গঠিত। অসমের জোরহাটে ব্রহ্মপুত্র ও লোহিত নদীর সংযোগস্থলে অবস্থিত মাজুলি দ্বীপ। কোন কোন? ব্রহ্মপুত্র আর লোহিত নদী। লোহিত হচ্ছে ব্রহ্মপুত্রের একটা উপনদী, যেটা আসামের জোরহাট, জোরহাট বলে যে জায়গাটা, সেখানে অবস্থিত। কি? মাজুলি দ্বীপ। কি দ্বীপ? মাজুলি দ্বীপ। এটা হচ্ছে বিশ্বের অন্যতম নদী দ্বীপ বা নদীর মধ্যে গঠিত দ্বীপ হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে মাজুলি দ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র, গাঙ্গেয় সমভূমি, সুন্দরবন জানি আমরা ডেল্টা বলি, আর নদী গঠিত বদ্বীপ হলে তাহলে তোমরা বলবে মাজুলি দ্বীপ, যেটা ব্রহ্মপুত্রে অবস্থিত। কোথায়? জোরহাটে, আসামে। নেক্সট দেখো, তাহলে এই জিনিসটা বোঝা গেছে তো। পরে দেখো ভারতের উপদ্বীপীয় মালভূমি। তাহলে দুটো অংশ শেষ করলাম, উত্তরে পার্বত্য অঞ্চল, দেন আমরা শেষ করলাম আমাদের উত্তর ভাগের সমভূমি অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চল। ভারতের উপদ্বীপীয় মালভূমি, আমি যে ওই যে বললাম উপদ্বীপ বলতে যার তিন দিক জল দ্বারা বেষ্টিত, সেখানটা উচ্চভূমি, কিছুটা পাহাড় রয়েছে, প্রচুর পাহাড় রয়েছে এখানে, এই অংশটাকে আমরা বলছি ভারতের উপদ্বীপীয় অঞ্চল। বিস্তার কথা সমভূমির দক্ষিণ প্রান্ত, সমভূমির দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত, একেবারে তামিলনাড়ুর শেষ অংশ পর্যন্ত। আর্কিয়ান নিস ও সিস্ট দ্বারা গঠিত। আর্কিয়ান নিস এগুলো হচ্ছে পাথর, শিলা, কি নিঃশিলা আর সিস্ট দিয়ে গঠিত হচ্ছে পুরোপুরি এই মালভূমিটা। বোঝা গেছে? নেক্সট দেখো, তিন দিক জল দ্বারা বেষ্টিত জলভাগকে, স্থলভাগকে আমরা বলছি উপদ্বীপ। ভারতের পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর। এই যদি আমাদের ভারত হয়, এই ভারতের এই অংশটা যদি আমরা বলি, এই অংশটাকে আমরা কি বলি? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। বাঙ্গালকে খাড়ি বলা হয়, এটাকে বলা হয় আরব সাগর। কি বলা হয়? আরব সাগর। আর নিচে আছে
ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর। তাহলে তিন দিকই জল দিয়ে বেষ্টিত, পশ্চিম দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক। সেই জন্য এই অঞ্চলটাকে আমরা বলবো উপদ্বীপ। আমরা কি বলবো? উপদ্বীপ। এই অঞ্চলটাকে কি বলবো? উপদ্বীপ। তাহলে বোঝা গেল এই মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে ঢালু। বলেছিলাম তোমাদেরকে টিল্টেড হয়ে গেছে, পশ্চিম থেকে পূর্বে ঢালু। মানে এটা যদি আমরা মানচিত্র ধরি তাহলে এরকম ঢালু, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে ঢালু মানে হচ্ছে আরব সাগরের দিকটা উঁচু আর বঙ্গোপসাগরের দিকটা নিচু। ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, এখানে আমি শেষ করলে এই জিনিসটা বলতাম যে ভারতবর্ষের যে এই যে তিনটে প্রাকৃতিক বিভাগ করা হচ্ছে, ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হচ্ছে, এই তিনটে ভূপ্রাকৃতিক অঞ্চলের মধ্যে সব থেকে বেশি কোনটা আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হবে আমাদের মধ্য ভারতের মালভূমি অঞ্চল। মধ্য ভারতের মালভূমি অঞ্চল, যার পরিমাণটা সব থেকে বেশি। পাঁচটা ভূপ্রাকৃতিক ভাগে যদি ভাগ করি তার মধ্যে মালভূমি অঞ্চল সব থেকে বেশি। ঠিক আছে, ভূপ্রাকৃতিক বিভাগ একে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। দক্ষিণ ভারত যদি দেখা যায়, দাক্ষিণাত্য মালভূমি, যেটাকে ডেকান ট্র্যাপ বলা হয়। ট্র্যাপ কথার অর্থ সিঁড়ি, সিঁড়ির ধাপের মতো আছে বলে এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। আর মধ্য ভারতের উচ্চভূমি, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এই সকল নিয়ে মধ্য ভারতের উচ্চভূমি। আর পূর্ব ভারতের উচ্চভূমি, পূর্ব ভারত মানে সেই পূর্বাচলে চলে যাচ্ছে, বা পশ্চিমবঙ্গের অংশ, ছোটনাগপুর মালভূমি থেকে শুরু করে ওদিকে মেঘালয় মালভূমি, এগুলো রয়েছে। ঠিক আছে, ইন ডিটেলস আমরা পড়বো। দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি মানে এই যে আমরা ইন্ডিয়ার ছবিটা আঁকছি, এই অংশটাকে আমরা বলছি দাক্ষিণাত্যের মালভূমি। এই হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। এটা সিঁড়ির মতো ধাপে ধাপে আছে বলে তাই এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। কি দিয়ে গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, নিঃশিলা দিয়ে গঠিত। গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা ও নিঃশিলা দিয়ে গঠিত কি দাক্ষিণাত্যের মালভূমি। ক্ষয়জাত ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়জাত ব্যবচ্ছিন্ন মালভূমি দেখতে কিসের মতো? ত্রিভুজের মতো। কারণ এটা তো উপদ্বীপ, যদি হয় ত্রিভুজের মতো হলে তাহলে এটাও, এই মালভূমিটাও ত্রিভুজের মতো হবে। এটি একটি শিল্ড মালভূমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাক্ষিণাত্যের মালভূমির প্রকৃতি কি? কি প্রকৃতির মালভূমি? এটাকে বলা হচ্ছে শিল্ড মালভূমি। কি বলা হয়? শিল্ড মালভূমি। গড় উচ্চতা 600 মিটার, দক্ষিণে 1000 মিটার, উত্তরে 500 মিটার। অর্থাৎ দক্ষিণ দিকটা উঁচু বেশি, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের দিকটা উঁচু বেশি, পূর্বঘাট পর্বতের দিকটা নিচু, অর্থাৎ 500 মিটার। পাহাড় অঞ্চল 4টি প্রধান পাহাড়ের সমন্বয়ে গঠিত। দাক্ষিণাত্য অঞ্চল কি কি? পশ্চিমঘাট, এইটাকে বলা হচ্ছে, এই যে অঞ্চলটা এটাকে বলা হচ্ছে পশ্চিমঘাট, এটাকে বলা হচ্ছে পূর্বঘাট। আর হচ্ছে সাতপুরা আর নীলগিরি। সাতপুরা মানে এই অঞ্চলটা সাতপুরা, এই অঞ্চলটা হচ্ছে সাতপুরা অঞ্চল, আর এই অঞ্চলটা হচ্ছে নীলগিরি অঞ্চল। নীলগিরি, ঠিক আছে। পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বতের সমন্বয় করেছে যে নীলগিরি। এই নীলগিরি পাহাড়েই আঘাত লেগে বা নীলগিরি পাহাড়ের উপরেই কিন্তু আমাদের সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়েছিল। নীলকুরিঞ্জি ফুল নীল রঙের পাওয়া যায় বলে এই নাম হচ্ছে নীলগিরি। তাহলে এই 4টে ভাগে বিভক্ত কি দাক্ষিণাত্যের মালভূমি। বুঝে গেল? নেক্সট দেখো, তো দেখো পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। কি বলা হয়? সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। একটি তির্যক চ্যুতস্তূপ পর্বত, দরকার নেই, তোমাদের লাগবে না। ব্যাসল্ট লাভা সঞ্চারের ফলে সিঁড়ির মতো ধাপ দেখা যায়, সেই জন্য এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য। এগুলো ঘাটের মতো দেখতে হয়। এখানে থলঘাট, ভোরঘাট এবং পালঘাট গিরিপথ রয়েছে। কি কি রয়েছে? থলঘাট, ভোরঘাট, পালঘাট। কি কি? থলঘাট, ভোরঘাট অ্যান্ড পালঘাট। থরঘাট, ভোরঘাট অ্যান্ড পালঘাট, এগুলো কিন্তু মাথায় রাখবে। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। থলঘাট, ভোরঘাট এবং পালঘাট। থলঘাট আর ভোরঘাট যদি আমরা দেখি, মুম্বাই থেকে নাসিক থলঘাট, আর মুম্বাই থেকে পুনে ভোরঘাট, আর পালঘাট হচ্ছে কোচিন থেকে কোয়েম্বাটুর। আমি পড়িয়ে দিচ্ছি এরপরে আছে, তোমাদেরকে বলে দেবো। পূর্বঘাট পর্বতকে কি বলা হয়? মলয়াদ্রি বলা হয়। কি হয়? মলয়াদ্রি। এটা সহ্যাদ্রি আর পূর্বঘাট পর্বতকে মলয়াদ্রি। তাহলে আমরা যে ছবিটা এঁকেছিলাম, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে, এটা পশ্চিমঘাট, এটাকে বলা হচ্ছে সহ্যাদ্রি। কি বলা হয়? সহ্যাদ্রি। আর পূর্বঘাট এই অংশটাকে বলা হয় মলয়াদ্রি। কি বলা হয়? মলয়াদ্রি। কি বলা হয়? মলয়াদ্রি। ওকে, মলয়াদ্রি বলা হয়। নেক্সট দেখো, নীলগিরি। নীলগিরি কি? নীলকুরিঞ্জি ফুলের জন্য এই নামকরণ হয়েছে। নীল রঙের ফুল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নীলগিরি। ওকে,
এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। অত্যন্ত ইম্পর্টেন্ট, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। কোডারমা ভারতের দক্ষিণতম পর্বত, কোডারমা বা কার্ডামম। এটি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কোথা? নীলগিরি। নীলগিরি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট সাতপুরা, এটা একটা স্তূপ পর্বত। সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। পশ্চিমে গোইলগড়, মাঝে মহাদেব ও পূর্ব দিকে মৈকাল নামে পরিচিত। পূর্ব দিক মৈকাল, অর্থাৎ এই যদি হয় আমাদের ভারতবর্ষ, তাহলে এই জায়গায় সাতপুরা পর্বত অবস্থিত। এই জায়গায় আমরা জানি বিন্ধ্য পর্বত। বিন্ধ্য আর সাতপুরা পর্বত মধ্যে কি আছে? আমাদের নর্মদা। এখানে আছে তাপি নদী, বঙ্গোপসাগরে পড়েছে। এর এই দিকটা, সাতপুরার এই দিকটা, এই অংশটা হচ্ছে, এটাকে বলা হয় মৈকাল রেঞ্জ, মৈকাল পর্বত। ঠিক আছে, নেক্সট দেখো মালভূমি। এখানে কি কটা মালভূমি আছে? তিনটে মালভূমি আছে। একটা মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গানা মালভূমি। তাহলে ভারতবর্ষের যদি আমরা ম্যাপটা আঁকি, ভারতবর্ষের ম্যাপ আমরা কি দেখব? এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র, এই জায়গাটা হচ্ছে কর্ণাটক, এই, আর এই জায়গাটা হচ্ছে কেরালা, আর এখানে আছে এটা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে হয়েছে এটা তেলেঙ্গানা। এই যে অঞ্চল, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মালভূমি অঞ্চল। এটা মালভূমি অঞ্চল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মহারাষ্ট্রের মালভূমি, কর্ণাটকের মালভূমি, তেলেঙ্গানার মালভূমি। তাহলে মালভূমি কি কি আছে? মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গানা মালভূমি। এর আগে আমরা যেটা দেখেছিলাম, হ্যাঁ, দাক্ষিণাত্য মালভূমি আমরা দেখেছিলাম। দাক্ষিণাত্যতে আমরা দেখেছিলাম পশ্চিম ঘাট, পূর্ব ঘাট, সাতপুরা, নীলগিরি, এই অংশগুলো হয়েছিল দাক্ষিণাত্য মালভূমির। তার আগে যে অংশটা আমরা দেখেছিলাম মধ্য ভারতের উচ্চভূমি, সেই মধ্য ভারতের উচ্চভূমির পার্ট হচ্ছে এই মালভূমি। ঠিক আছে, বা দক্ষিণ ভাগের যে পার্বত্য অঞ্চল সেটা বললাম, এটা হচ্ছে মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলের মধ্যে তিনটে ভাগ, যেটা দেখলাম মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা। মহারাষ্ট্র মালভূমি, এটা কি ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। মহারাষ্ট্র মালভূমি ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত, মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট আছে। এখানকার মাটি কালো, এর আরেক নাম রেগুর মৃত্তিকা। মহারাষ্ট্রের মাটি কালো, মহারাষ্ট্রের মাটি কালো, মহারাষ্ট্র কালো। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। রেগুর মৃত্তিকা কার্পাস চাষের জন্য বা তুলো চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে, তাই তুলো চাষ ভালো হয়। তুলো চাষ ভালো হচ্ছে কোথায়? আমাদের মহারাষ্ট্র মালভূমিতে। কেন? এখানকার মাটি কালো রঙের, রেগুর মৃত্তিকা বলা হয়। এই কালো মাটি তুলো চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে কি বলা হয়? রেগুর মৃত্তিকা বা কার্পাস চাষের জন্য উপযোগী। এরপরে আমরা দেখবো কর্ণাটক মালভূমি, গ্রানাইট শিলা ও লাল মাটি দ্বারা গঠিত। কর্ণাটক হচ্ছে লাল মাটি দ্বারা। এটা একটা ব্যবচ্ছিন্ন মালভূমি। সর্বোচ্চ শৃঙ্গের নাম মুলানগিরি। মনে রাখলেও রাখতে পারো, না রাখলেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো অংশ নিয়ে গঠিত, একটা মালনাদ আর একটা হচ্ছে ময়দান। কর্ণাটকের সমভূমি দুটো অংশ নিয়ে গঠিত, মালনাদ আর ময়দান। মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ, ইম্পর্টেন্ট। মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। পশ্চিমঘাট পর্বতের পাদদেশে প্রশস্ত পাহাড়ি অঞ্চল, এটি গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত মালনাদ। ময়দান কথার অর্থ হচ্ছে অনুচ্চ ভূভাগ। অনুচ্চ বলতে খুব বেশি উঁচু নয়, সেরকম ভূভাগকে আমরা বলছি ময়দান। মালনাদের পূর্বে নিচু এবং তরঙ্গায়িত সমপ্রায় ভূমি, দরকার নেই। তেলেঙ্গানা মালভূমি, এটি একটি সমপ্রায় ভূমি, আর্কেন যুগের গ্রানাইট ও নিঃশিলা দিয়ে গঠিত, এটাও তোমাদের বিশেষ করে দরকার নেই। এরপর আছে মধ্য ভারতের উচ্চভূমি। তাহলে আমরা পার্বত্য ভূমি দেখে নিলাম, তার সঙ্গে সঙ্গে মালভূমি অঞ্চলটাও দেখে নিলাম। মধ্য ভারতের উচ্চভূমি আর দাক্ষিণাত্য শেষ। মধ্য ভারতের উচ্চভূমি কি? রাজস্থান আর মধ্যপ্রদেশ। রাজস্থান আর মধ্যপ্রদেশ। রাজস্থানে আরাবল্লী পাহাড় আছে, আরাবল্লী পর্বত। আর মধ্যপ্রদেশে কি আছে? বিন্ধ্য আছে, যেটা হচ্ছে আমাদের নর্মদার উত্তরে অবস্থিত। বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণে দুটো অংশে ভাগ করেছে। উপবিভাগ কি কি না, এই মধ্য ভারতের উচ্চভূমির একটা হচ্ছে আরাবল্লী পর্বত, আর একটা মারওয়াড় উচ্চভূমি, আর একটা হচ্ছে বুন্দেলখণ্ড উচ্চভূমি। ঠিক আছে, এটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রাচীনতম ভঙ্গিল পর্বত যদি বলা হয়, দ্যাট ইজ আরাবল্লী। সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর, এটাও অলসো ইম্পর্টেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ।
আবু পাহাড়ের গুরু শিখর, যেটা হচ্ছে আরাবল্লী পর্বত বা মাউন্টেন রেঞ্জে অবস্থিত আবু পাহাড়, তার সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, সেটাই হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মারোয়ার উচ্চভূমি রাজস্থানে, আরাবল্লীর ঠিক পূর্ব পাশে অবস্থিত, আরাবল্লীর ঠিক পূর্ব দিকে অবস্থিত, মধ্যপ্রদেশের দিকটাতে এবং রাজস্থানের পূর্ব অংশের দিকে। মারোয়ার। বুন্দেলখণ্ড উচ্চভূমি প্রাচীন ব্যবচ্ছিন্ন মালভূমি, যা গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত, না জানলেও চলবে। ওকে, নেক্সট দেখো, এরপর আছে মালব মালভূমি। মলয় মালভূমি বলা হয় বা মালব মালভূমি। এটি একটি লাভা মালভূমি এবং ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তোমরা শুধু ভাগগুলো দেখে নাও, এখানে ইনফরমেশন যেটা লাগবে আমি তোমাদেরকে স্টার মার্ক করে দিচ্ছি। মধ্য ভারতের পাঠার বা মধ্য ভারতের মালভূমি, যেটা মারোয়ারের পূর্ব অংশে অবস্থিত চম্বল নদীর ক্ষয়প্রাপ্ত বধভূমি। চম্বল নদীকে আমরা কি বলি? ব্যাডল্যান্ড বলি। সেই চম্বল নদীর বধভূমি, সেটা কিসে অন্তর্গত? মধ্য ভারতের পাঠার বা মধ্য ভারতের মালভূমি অঞ্চলে। এরপরে যেটা পাচ্ছি রেওয়া মালভূমি, মালব মালভূমির পূর্ব দিকে অবস্থিত, এটি একটি লাভা গঠিত মালভূমি। তারপরে আমরা দেখব বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত কি না? বেলে পাথরের স্তূপ পর্বত, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা, সর্বোচ্চ শৃঙ্গ মানপুর। এইটা তোমরা মনে রাখবে, বেলে পাথরের স্তূপ পর্বত সেটাকে বলা হচ্ছে বিন্ধ্য পর্বত, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এই দুটো পয়েন্ট মনে রাখলেই কিন্তু তোমাদের আপাতত চলে যাবে। এরপরে পূর্ব ভারতের উচ্চভূমি আছে। পূর্ব ভারতের উচ্চভূমি, যেটাকে আমরা উপবিভাগ কি বলছি? বাঘেলখণ্ড উচ্চভূমি আর ছোট নাগপুর মালভূমি। বাঘেলখণ্ড মানে যেটা মধ্যপ্রদেশের পূর্ব দিক, উত্তরপ্রদেশের পূর্ব দিক, ঝাড়খণ্ড, এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের যদি আমরা চলে যাই সেখানে আবার ছোট নাগপুর চলে যাচ্ছে। ছোট নাগপুর মালভূমির পশ্চিম অংশ আমরা বলছি। বেলে পাথর ও চুনা পাথর দিয়ে গঠিত। এর পূর্বে গ্রানাইট শিলার গঠন রয়েছে। এখানে সোন উপত্যকা অবস্থিত। সোন কি জানি আমরা? গঙ্গা নদীর ডান তীরের উপনদী জানি সোন। সেই সোন চম্বল, তারপরে সোন চম্বল পর্যন্ত যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? মালব মালভূমি বলছি। আর তারপরে যে অংশটা সোন সেটাকে আমরা পাচ্ছি বাঘেলখণ্ড উচ্চভূমি। বাঘেলখণ্ড আর কি ছোট নাগপুর। ছোট নাগপুর চলে যাচ্ছে কি ঝাড়খণ্ডের উপরে। গ্রানাইট ও নিঃশিলাতে গঠিত। সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ বা পার্শ্বনাথ। এটা ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে এই অংশটা ইম্পর্টেন্ট, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ছোট নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত। ঠিক আছে, নেক্সট দেখো মহানদী অববাহিকা। মহানদী, মহানদী উড়িষ্যার উপর দিয়ে গেছে, তাই না? বিন্ধ্য পর্বত থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আমাদের উড়িষ্যার উপর দিয়ে চলে গেছে মহানদী। সেটা হচ্ছে এটি সরার মতো আকৃতি বিশিষ্ট মহানদী। মহানদী সরা, সরা মানে কি জানো? এইরকম সরার মতো আকৃতি বিশেষ, এটাকে বলা হয় সরা। দণ্ডকারণ্য অঞ্চল, সর্বোচ্চ শৃঙ্গ কোরাপুট। দণ্ডকারণ্য অঞ্চল, এখানে ভারতের নায়াগ্রা চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। ভারতের নায়াগ্রা বলা হয় কাকে? চিত্রকূট জলপ্রপাতকে। ইন্দ্রাবতী নদীতে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা বলা হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। গড়জাট অঞ্চল, ছোট নাগপুরের দক্ষিণে অরণ্যময় অঞ্চল। ছোট নাগপুর অঞ্চল দক্ষিণে, তার দক্ষিণ ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের অংশ, সেটা হচ্ছে আমাদের অরণ্যময় অঞ্চল, জঙ্গলযুক্ত। কেওনঝাড় শিমলিপাল মালভূমি ওখানে অবস্থিত, অর্থাৎ উত্তর উড়িষ্যা আর ঝাড়খণ্ডের নিচের অংশ, ছত্তিশগড়ের নিচের অংশ, সেই অংশটাকে আমরা বলছি গড়জাট অঞ্চল। ছোট নাগপুরের দক্ষিণে অরণ্যময় অঞ্চল, কেওনঝাড় শিমলিপাল মালভূমি অবস্থিত। দেখো দণ্ডকারণ্য অঞ্চল যেটা বলছি উড়িষ্যাতে, সেটা হচ্ছে ভারতের নায়াগ্রা চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। বোঝা গেল? নেক্সট দেখো ভারতের উপকূলীয় সমভূমি। তাহলে মালভূমিতে আমরা কি পড়লাম? বেসিক্যালি তিনটে অংশ। দক্ষিণ ভারতের বা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, তার উপরে আমরা যদি দেখি মধ্যভাগের উচ্চভূমি, তারপরে যদি দেখি পূর্ব দিকের উচ্চভূমি। এই হচ্ছে তিনটে পার্ট আমরা দেখেছিলাম। দাক্ষিণাত্য অঞ্চল একটা পর্বতযুক্ত অঞ্চল, একটা মালভূমিযুক্ত অঞ্চল। পর্বত যে অঞ্চলটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতটাকে আমরা বলছি সহ্যাদ্রি পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এইটুকু ইনফরমেশন মনে রাখলে চলবে। পূর্বঘাট পর্বত যেটাকে আমরা বলছি মলয়াদ্রি। আর এই যে পূর্বঘাট আর পশ্চিমঘাট, একটা কোশ্চেন এইখানে খুব ভালো করে মাথায় নিয়ে রাখো, মনে রাখবে। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের সংযোগকারী পাহাড়কে কি বলা হয় বা পর্বতকে কি বলা হয় বা সংযোগকারী অংশকে কি বলা হয়? তাকে বলা হয় নীলগিরি পর্বত। নীলগিরি হচ্ছে পশ্চিমঘাট পর্বত এসছে, পূর্বঘাট পর্বত এসছে, দুটো মিলে জয়েন্ট হয়েছে নীলগিরিতে। বোঝা গেছে? পশ্চিমঘাট পর্বত আর এই অংশ যদি পশ্চিমঘাট, এটা এটা দেখতে পাচ্ছ কি? এই যে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত,
এসে জয়েন্ট হয়েছে কোথায়? নীলগিরিতে। এইটা হচ্ছে নীলগিরি, এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে? মনে রাখবে নীলগিরিতে নীলকুরিঞ্জি ফুল হয়, এই জন্য এর নাম হচ্ছে নীলগিরি। তাহলে এই গেল। আর মালভূমি অঞ্চল যেটা বলেছিলাম, মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি আর তেলেঙ্গানা মালভূমি, এখান থেকে খুব বিশেষ কিছু আসে না। এবার বলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এই জিনিসটা করলেই হবে, তোমরা এটাই মনে রাখার চেষ্টা করবে। দাক্ষিণাত্য মালভূমি তাহলে হলো মধ্যভাগের উচ্চভূমি। মধ্যভাগের উচ্চভূমি যদি আমরা দেখি, আরাবল্লী পর্বত একটা পাচ্ছি, বিন্ধ্য পর্বত একটা পাচ্ছি, মালব মালভূমি পাচ্ছি, মারওয়াড় মালভূমি পাচ্ছি, এই জায়গাগুলো আমরা পাচ্ছি। যদি পূর্ব ভারতের উচ্চভূমি যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো বাঘেলখন্ড পাচ্ছি, আর পাচ্ছি ছোটনাগপুর মালভূমি পাচ্ছি। বুঝা গেল? এই হচ্ছে পুরোপুরি বিষয়টা আমি বললাম। নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে তিনটে পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটা উত্তরের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, তৃতীয় হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূল দুটো আছে, একটা পশ্চিম উপকূল, একটা পূর্ব উপকূল। এই তো দুটো উপকূল আছে। এখানে আমাদেরকে জানতে হবে পশ্চিম উপকূলে আর অন্যান্য নামগুলো কি কি আছে। অবস্থান বা রাজ্য ভেদে কিছু নাম আছে পশ্চিম উপকূলের, কিছু পূর্ব উপকূলের নাম আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো গুজরাট থেকে, আমি তোমাদেরকে আগের ক্লাসে ভারতের পরিচিতিতে আমি বলেছিলাম যে দেখো ৭৫১৬.৬ কিলোমিটার হচ্ছে পুরো আমাদের উপকূলের দৈর্ঘ্য, হ্যাঁ কিনা? তাহলে যদি পুরোটা উপকূলের দৈর্ঘ্য ৭৫১৬ কিলোমিটার হয় এবং সেখানে গুজরাটের সব থেকে বেশি প্রায় ১২৫০ কিলোমিটার বেশি আমাদের গুজরাটের উপকূল, এবং সর্বোচ্চ ভারতবর্ষের সর্বাধিক উপকূল রেখা হচ্ছে গুজরাট। তার মানে গুজরাট থেকে উপকূল রেখা শুরু হয়েছে। গুজরাট থেকে যদি উপকূল রেখা শুরু হয়, তাহলে ওই উপকূলগুলোর নাম কি আছে আমরা দেখে দেবো। পুরোটাকেই আমরা বলছি পশ্চিম উপকূল, পশ্চিম দিকে অবস্থিত বলে। কিন্তু এখানে অবস্থান ভেদে আমাদের পশ্চিম উপকূলকে আরেকটা কয়েকটা নামে ভাগ করা হয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। তাই সবাইকে বলবো এই জায়গাটা একটু খেয়াল করো। দেখো গুজরাটের দুটো ভাঁজ তোমরা দেখতে পাও, একটা উপরের দিকে ভাঁজ থাকে, একটা নিচের দিকে ভাঁজ থাকে। উপরের দিকে যে ভাঁজটা সেটাকে বলা হয় কচ্ছ উপকূল। কি বলা হয়? কচ্ছ উপকূল। কচ্ছের রণ বলা হয় ওই জায়গাটাকে। আমরা যখন রাজস্থান সমভূমি পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে রাজস্থানের নিচু যে জলাশয় অঞ্চলটা, লবণাক্ত জলযুক্ত অঞ্চলটা, তাকে রণ বলা হয়, তাই না? উপরের দিকের যে জলময় অঞ্চল তাকে কি বলা হয়? লবণাক্ত জলময় অঞ্চল, তাকে ধান্দ বলা হয়। নিচের দিকের অংশকে বলা হচ্ছে রণ। এই যে রণ অঞ্চল, যেটা গুজরাটের উত্তর অংশ, সেখানে কিন্তু এই রণ অঞ্চলটা অবস্থিত। এই জন্য এই উপত্যকাকে বলা হয় কচ্ছের রণ, বা এই উপকূলকে বলা হয় কচ্ছ উপকূল। বোঝা যাচ্ছে কি? কচ্ছ উপকূল। এর পরের যে অংশটা সেটাকে আমরা বলছি কাথিয়াবাড় উপকূল। কাথিয়াবাড় উপকূল। এরপরে চলে আসো গুজরাটের এই পর্যন্ত গুজরাট। এরপরে শুরু হচ্ছে মহারাষ্ট্র। গুজরাটের পরের রাজ্য মহারাষ্ট্র। এই যে মহারাষ্ট্রযুক্ত অঞ্চল, এই মহারাষ্ট্রযুক্ত অঞ্চলটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্রযুক্ত অঞ্চল তাকে বলা হয় কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্রযুক্ত অঞ্চলটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্রের পরেই কে আছে? কর্ণাটক। কর্ণাটকের মাঝে আছে গোয়া। এবার গোয়া সহ বা গোয়া কিছুটা চলে যাচ্ছে কোঙ্কণ উপকূলে। গোয়া থেকে শুরু করে একেবারে কেরালার উপর পর্যন্ত, সেটাকে কর্ণাটক রাজ্য যতটা, তাকে বলা হয় কর্ণাটক উপকূল। কি বলা হয়? কর্ণাটক রাজ্যে। তাহলে কোশ্চেন কি পড়বে? কর্ণাটক উপকূল কোন রাজ্যে অবস্থিত? এত সহজ কোশ্চেন দেবে না। দেবে কি কোঙ্কণ উপকূল কোন উপকূলে? পূর্ব উপকূল না পশ্চিম উপকূলে? তাহলে কি হবে? পশ্চিম উপকূলে। কোঙ্কণ উপকূল কোন রাজ্যে? তোমরা করবে মহারাষ্ট্র। বোঝা গেল? কচ্ছ উপকূল কোন রাজ্যে আছে? তোমরা করবে গুজরাট। কাথিয়াবাড় কোন রাজ্যে আছে? তোমরা করবে গুজরাট। এরপরে যেটা আছে সেটাকে বলা হয় মালাবার উপকূল। কোশ্চেন আসে, যতগুলো উপকূলের কথা বললাম তার মধ্যে এটাই কোশ্চেন আসে যে মালাবার উপকূল ভারতের কোন উপকূলকে মালাবার উপকূল বলা হয়? তোমরা করবে পশ্চিম উপকূলকে বলা হয় মালাবার উপকূল, বা কেরালা উপকূলকে বলা হয় মালাবার উপকূল। ব্যাস, পশ্চিম উপকূল শেষ। পূর্ব উপকূল দেখো। পূর্ব উপকূল, এই পূর্ব উপকূল যেটা মলয়াদ্রি থেকে পূর্ব দিকে অবস্থিত। মলয়াদ্রি পাহাড় বা পূর্বঘাট পাহাড়। পূর্বঘাট পাহাড় থেকে যখন আমরা সমুদ্রের দিকে যে অংশটায় চলে যাব সেটাকেই আমরা বলছি পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল।
এই পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল যেটাকে আমরা বলছি সেটাকেও আমরা তিনটে নামে চিনি। বেসিক্যালি দুটো নামে, একটাকে বলা হয় উপরটাকে বলা হচ্ছে উত্তর সরকার উপকূল একদম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, অন্ধ্রপ্রদেশ থেকে নিচের যে অংশটা তাকে আমরা বলছি করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল, এই দুটো ভাগে ভাগ করছি। চলো ইন ডিটেলস আমরা দেখে নিই। ভারতের উপকূলীয় সমূহকে দুটো ভাগে, পশ্চিম উপকূল পূর্ব উপকূল, এই দুটো ভাগে ভাগ করি। পশ্চিম উপকূল কোথা? সুবর্ণ রেখা নদী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। পশ্চিম উপকূল হচ্ছে সুবর্ণ রেখা নদী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। দৈর্ঘ্য 2544 কিলোমিটার, 6টি ভাগে বিভক্ত। কিরকম? সরি, এটা 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 ভুল হয়েছে, এটা পশ্চিম উপকূল নয়, এটা সুবর্ণ রেখা নয়, এটা সুবর্ণ রেখা নয়। একটু কারেকশন করে নাও প্লিজ, টাইপিং মিস্টেক, টাইপিং মিস্টেক। একটু কারেকশন করে নাও। পশ্চিম উপকূল কোথা থেকে শুরু? লুনি, লুনি বা সবরমতী, লুনি বা সবরমতী। দেখো এই যে এইখান থেকে শুরু হচ্ছে কচ্ছের রণ থেকে। তোমরা এক কাজ করো, লিখে রাখো কচ্ছের রণ থেকে শুরু করে। কচ্ছের রণ, কচ্ছের রণ, কচ্ছের রণ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য, আচ্ছা এটা এটা পুরোটাই পূর্ব উপকূলের হবে। ঠিক আছে, চলো দৈর্ঘ্য 5400, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে, একটু কারেকশন করে নাও প্রত্যেকে। সুবর্ণরেখা এটা পূর্ব উপকূল হবে, সুবর্ণরেখা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পূর্ব উপকূল, আর কচ্ছের রণ থেকে শুরু করে একদম কন্যাকুমারিকা পর্যন্ত পশ্চিম উপকূল। এই পশ্চিম উপকূলটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি আছে? পশ্চিম উপকূলে আছে কচ্ছ উপকূল, কাথিয়াবাড় উপকূল, গুজরাট সমভূমি, আর কি আছে কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। এই 6টা ভাগে ভাগ করা হয়েছে। 2544 কিলোমিটার। কি আছে? কচ্ছ উপকূল, কাথিয়াবাড় উপকূল, কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, আর দুটো সমভূমিতে ভাগ করা হয়েছে। পশ্চিম উপকূলীয় সমভূমি, তো এটা তো পশ্চিম উপকূলকে আর ভাগ করা হচ্ছে না, পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চলকে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা কি বলছি? কচ্ছ উপকূল, যেটাকে বলা হয় কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ, লবণাক্ত জলাময় দেশকে বলা হয় কচ্ছ কচ্ছ। কচ্ছের উত্তরে রয়েছে বৃহৎ রণ, দক্ষিণে রয়েছে ক্ষুদ্র রণ। উত্তর দিকে যদি আমরা দেখি বৃহৎ রণ পাবো, আর নিচের দিকে দক্ষিণ দিকে যদি পাই সেখানে দেখবো ক্ষুদ্র রণ। কোশ্চেন পড়ে না, এইটা পড়ে। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ। কাথিয়াবাড় উপকূল কোথা? কচ্ছ উপকূলের দক্ষিণ অংশে। কচ্ছ উপসাগর আরব সাগর ও খাম্বাত উপসাগর নিয়ে গঠিত। এই কাথিয়াবাড় উপকূলে গির অরণ্য আছে, গির অরণ্য, যেটা গুজরাটে অবস্থিত ন্যাশনাল পার্ক, যেখানে এই অরণ্যে সিংহ থাকে, যেটাকে এশিয়াটিক লায়ন বলা হয়, এশিয়াটিক সিংহ। গির অরণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গির অরণ্য, এখানে কি পাওয়া যায়? এশিয়াটিক লায়ন বা এশিয়ার যে সিংহ একটা প্রজাতি, সেটা এখানে পাওয়া যায়। এরপরে হচ্ছে গুজরাট সমভূমি। তাহলে বাকি আমরা গুজরাটের কি পেলাম? একটা কচ্ছ উপকূল পেলাম, একটা কাথিয়াবাড় উপকূল পেলাম। এবার গুজরাটের বাকি অংশ গুজরাট সমভূমি থাকবে, শুধু তো উপকূল নয়, উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে। সেই সমভূমি অঞ্চলটাকে আমরা বলছি গুজরাট সমভূমি অঞ্চল। কি কি নদী নিয়ে? সবরমতী, মাহি, নর্মদা ও তাপ্তি নদী দ্বারা গঠিত। তাহলে উত্তর দিকে কে আছে? সবরমতী, মাহি, আর দক্ষিণ দিকে যদি দেখি নর্মদা, তাপ্তি। এটা নিয়ে গুজরাট সমভূমি। এই সমভূমির পূর্ব অংশ পলি দ্বারা গঠিত, তাই কৃষিকাজে উন্নত। পূর্ব অংশ মানে মধ্যপ্রদেশের দিকটাতে, হ্যাঁ কিনা? সেই অংশ আমরা কি বলছি? কৃষিকাজে যথেষ্ট উন্নত। এখানে শুল্কমুক্ত বন্দর কান্ডালা অবস্থিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাট সমভূমিতে কান্ডালা বন্দর অবস্থিত। শুল্কমুক্ত বন্দর, দুটো ইনফরমেশন আছে। শুল্কমুক্ত বন্দর, ভারতবর্ষের শুল্কমুক্ত বন্দর কান্ডালা। সেই কান্ডালা কোথায় অবস্থিত? গুজরাট সমভূমিতে অবস্থিত কান্ডালা উপকূল। ওকে, নেক্সট হচ্ছে কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল মানে কি বলেছিলাম? মহারাষ্ট্র উপকূল। মহারাষ্ট্র আর গোয়া নিয়ে কোঙ্কণ উপকূল। দমন থেকে গোয়া পর্যন্ত, দমন থেকে দমন ও দিউ, আমরা জানি গুজরাটের শেষ অংশ দমন ও দিউ, যেটা দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ একসঙ্গে মিক্সড করে দেওয়া হয়েছে, যার জন্য আমাদের 9টা, যখন জম্মু কাশ্মীর ভেঙে দুভাগে ভাগ হয় তখন 9টা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়।
তার সঙ্গে সঙ্গে দমন ও দিউ আর দাদরা নগর হাভেলিকে একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে একটাই কেন্দ্রশাসিত প্রদেশ করে দিয়ে তার রাজধানী দমন করে দেওয়া হয়েছে। তাহলে এই দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত কি কোঙ্কণ উপকূল, মূলত মহারাষ্ট্রে অবস্থিত। এখানে মুম্বাই শহর অবস্থিত। যদি কোশ্চেন পড়ে যে মুম্বার শহরটি কোন উপকূলে অবস্থিত, উত্তর কি করবে? কোঙ্কণ উপকূল। মুম্বাই শহর কোন উপকূলে অবস্থিত? কোঙ্কণ উপকূল। এই মুম্বাই থেকে যখন আমরা নাসিকে যাব, কোথায় যাব? মুম্বাই থেকে আমরা উপরের দিকে নাসিকে যাব। মুম্বাই তো একেবারে উপকূলে অবস্থিত। উপকূলে যেখানে মুম্বাইয়ের তাজ হোটেলে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, করাচি থেকে এসে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, আমরা জানি এই অংশে করাচি, এইটা করাচি, আর এইখানে আছে মুম্বাই, একদম সমুদ্রের ধারে মুম্বাই, এখানেই আছে তাজ হোটেল। ওরা এইখান থেকে এইখানে এসে অ্যাটাক করেছিল মুম্বাইয়ের তাজ হোটেল যখন 26/11 যেটা হয়েছিল। এই হচ্ছে করাচি থেকে এই জায়গায় এসেছিল। তাহলে মুম্বাই কোথায় অবস্থিত? মুম্বাই হচ্ছে আমাদের কোঙ্কণ উপকূলে অবস্থিত। মুম্বাই কোন উপকূলে অবস্থিত? কোঙ্কণ উপকূলে অবস্থিত। ঠিক আছে। জওহরলাল নেহেরু বন্দর, জওহরলাল নেহেরু বন্দর, জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? জওহরলাল নেহেরু বন্দর হচ্ছে মুম্বাইতে অবস্থিত, যেটা কোঙ্কণ উপকূলে। জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? কোঙ্কণ উপকূলে। তাহলে এই দুটো ইনফরমেশন ইউ হ্যাভ টু রিমেম্বার, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই দুটো ইনফরমেশন। কর্ণাটক উপকূল, যেটা কর্ণাটকের জলভাগ জলের সঙ্গে সংযোগ রয়েছে, গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত। কর্ণাটকের রাজধানী কি? ব্যাঙ্গালোর। গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত নেত্রবতী, শরাবতী এই অঞ্চলে উল্লেখযোগ্য নদী। পড়বে পরীক্ষায়? পড়বে না। কতটা বিস্তৃত পড়তে পারে কর্ণাটকের উপকূল, কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? অপশানে থাকলে গোয়া থেকে ম্যাঙ্গালোর, বা অন্যান্য অপশান থাকলে তোমরা কি করবে? উত্তর গোয়া থেকে ম্যাঙ্গালোর। শরাবতী নদীর ওপর যোগ বা গেরসপ্পা জলপ্রপাত এখানে অবস্থিত। যোগ জলপ্রপাত শরাবতী নদীর উপরে অবস্থিত, যোগ বা গেরসপ্পা জলপ্রপাত। কোন উপকূলে? কর্ণাটক উপকূলে। কোন নদীর তীরে? শরাবতী নদীর তীরে। শরাবতী নদীর তীরে যোগ বা গেরসপ্পা জলপ্রপাত, যেটা কর্ণাটক উপকূলে অবস্থিত। এরপরে আমরা দেখব মালাবার উপকূল। কি দেখব? মালাবার উপকূল। মালাবার উপকূল মানে কেরালা উপকূল। ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে কি আছে? লেগুনস। লেগুনস বলতে সমুদ্র তীরবর্তী কিছুটা অঞ্চল বা জলাশয় তৈরি হয়েছে, যেখানে সমুদ্রের জল আরামসে ঢুকতে পারে, আবার আরামসে বেরিয়ে যেতে পারে। ফলে কি হয়? ওই জলাশয়ের জলটা হচ্ছে প্রচন্ড লবণাক্ত হয়। এই জাতীয় হ্রদকে আমরা বলছি লেগুনস। যেমন চিল্কা, ভারতবর্ষের সব থেকে বড় লেগুনস চিল্কা বলা হচ্ছে। এরকম মালাবার উপকূলে এরকম পশ্চিম উপকূলের কিছু কিছু অংশ খাঁজ কাটা আছে, যেখানে জল বিস্তীর্ণ ভিতর পর্যন্ত ঢুকে যায়। এই যে জলাশয় ঢুকে গিয়ে পরবর্তীকালে দেখা যাচ্ছে পলি জমে টমে গিয়ে ওটা সমুদ্র ভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে যখন খুব প্লাবন আসে তখন ওর ভিতরে জল ঢুকে যায়। সেই জন্য এই 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 যে হ্রদগুলোকে বলা হচ্ছে লেগুনস। লেগুনস আছে। এখানকার যে জলাভূমি তাকে বলা হয় কয়াল। এখানকার যে জলাভূমি তাকে বলা হয় কয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালাবার উপকূলের যে জলাভূমি তাকে বলা হয় কয়াল। এখানকার বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস। কি বলে? টেরিস বলা হয়। কেরালা, কেরালা তার হচ্ছে বালিয়াড়িকে আমরা বলছি মালয়ালম ভাষা, একে বলা হয় টেরিস। সমুদ্র সৈকতে এক প্রকার বালি পাওয়া যায়। এখানকার বালিগুলো একটু মোটা দানার বালি, সেটাকে বলা হয় মোনোজাইট। কি বলে? মোনোজাইট। এগুলো মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। মনে কি রাখবে? ভেম্বনাদ কয়াল হচ্ছে এই উপকূলের দীর্ঘতম কয়াল। সব থেকে বড় কয়াল যদি বলে, সব থেকে বড় জলাভূমি যদি বলে, তোমরা করবে কি? ভেম্বনাদ কয়াল। কি করবে? ভেম্বনাদ কয়াল। কত মিটার দীর্ঘ? 75 মিটার দীর্ঘ একটা কয়াল, যেটাকে ভেম্বনাদ কয়াল বলা হচ্ছে। এরকম একটা জলাভূমি, যেই জলাভূমিকে আমরা বলছি কয়াল। নেক্সট দেখো পূর্ব উপকূল। তাহলে পশ্চিম উপকূল গেল। পশ্চিম উপকূলকে আমরা 6টা ভাগে ভাগ করলাম। কি কি 6টা ভাগে ভাগ করলাম? কচ্ছ উপকূল, গুজরাটের উত্তর অংশ, সেটাকে তার উত্তরের অংশকে আমরা কি বলছি? বৃহৎ রণ। দক্ষিণ দিকের অংশকে বলছি ছোট রণ বা ক্ষুদ্র রণ। তারপরে আমরা দেখলাম কাথিয়াবাড়।
কাথিয়াবাড় আর কচ্ছ উপকূল ছাড়া গুজরাটের যে সমভূমি অঞ্চল সেটাকে আমরা কি বলছি, গুজরাটের সমভূমি। সবরমতী নদী, মাহি নদী, নর্মদা নদী, তাপ্তি নদী এগুলো ওখানে আছে। নর্মদা আমাদের তারপরে যে তাপ্তির পরবর্তী অংশে যদি আমরা দেখি বা গুজরাট সমভূমির পরবর্তী যে অংশ দেখি তাকে আমরা বলছি কোঙ্কণ সমভূমি বা কোঙ্কণ উপকূল আমরা বলছি। কোঙ্কণ উপকূল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? দমন থেকে শুরু করে গোয়া পর্যন্ত কোঙ্কণ উপকূল। আবার গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত যদি দেখি কর্ণাটকের সমভূমি কর্ণাটক উপকূল বলা হচ্ছে। আবার ম্যাঙ্গালোর থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত মালাবার উপকূল। এই 6টা ভাগে বিভক্ত পশ্চিম উপকূল। এবার আসি পূর্ব উপকূল। পূর্ব উপকূল যেটা মলয়াদ্রি পর্বতের পূর্ব দিকে অবস্থিত। পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল অনেক বেশি চওড়া। কেন চওড়া? পশ্চিম ভাগটা, পশ্চিম দিকের যে অংশ পশ্চিম উপকূলটা সেটা অনেকটা উঁচু। কারণ আমরা জানি পশ্চিম বাহিনী নদীর সংখ্যা খুবই কম। পশ্চিম দিকটা উঁচু হওয়ার জন্য ওখান থেকে নদীগুলো তৈরি হয়ে সব পূর্ব দিকে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। যখন নদী মধ্যগতি ছেড়ে নিম্নগতির দিকে যাচ্ছে তখন কি পুরোটাই সমতল ভূমির মতো হয়ে যাচ্ছে। আবার যেহেতু সমতল ভূমির মতো হয়ে যাচ্ছে সে কারণে পূর্ব দিকের যে সমতল ভূমিটা, সমভূমিটা সেটা অনেকটা বিস্তৃত, অনেকটা চওড়া। বোঝা গেছে কি বিষয়টা? পশ্চিম দিকে তো কোনো নদী যায়নি, ওই নর্মদা তাপ্তি ছাড়া, তাও আবার গ্রস্ত উপত্যকার ঢাল ছিল বলে চলে গেছে, না হলে ওগুলোও কিন্তু পূর্ব দিকেই আসতো, বঙ্গোপসাগরেই আসতো। তাহলে যেহেতু নদী যায়নি এবং অনেকটা উঁচু, তাহলে শুধুমাত্র কিছুটা জায়গা যেটা ক্ষয়কার্যের ফলে আরব সাগরের জল এসে 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 ক্ষয়কার্যের ফলে একটু খুব বেশি বিস্তৃত নয়, একটা সমভূমির সৃষ্টি করেছে। আর এখানে পূর্ব ভারতের ক্ষেত্রে বা পূর্ব উপকূলের ক্ষেত্রে যত নদীগুলো আসছে, নদীগুলো এসে কি প্রথমে একটা সরু জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তারপরে আস্তে আস্তে নদী কি করেছে, তার গতিপথের পরিবর্তন করেছে, গতিপথ প্রশস্ত হতে 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 একদম চওড়া হয়ে গেছে। আমরা সাগর দ্বীপ বা আমরা আবার একটা জিনিস তোমরা পশ্চিম বাহিনী নদী পূর্ব বাহিনী নদী যখন পড়াবো তোমাদেরকে বলবো, পশ্চিম বাহিনী নদীর ক্ষেত্রে আমরা যদি দেখি এত উঁচুতে বদ্বীপ গঠন করতে পারেনি, গঠন করেছে এস্চুরি বা এস্চুয়ারি গঠন করেছে। এস্চুয়ারি মানে ওখানে জল যেখানে বেরোচ্ছে সেই জায়গায় কোনো বদ্বীপ বা পলিমাটি গিয়ে জমা পড়ছে না, কারণ উঁচু থেকে নিচুর দিকে নেমে যাচ্ছে। পশ্চিমঘাট পর্বত ছেড়ে যখন উঁচু থেকে নিচের দিকে নামছে তখন এখানে এস্চুয়ারি তৈরি হচ্ছে। একদম পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যেখানে বৃষ্টি মানে মৌসুমী বায়ু এসে আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেখানে যখন বৃষ্টি হচ্ছে সেইখান থেকে কিছু জলধারা যাচ্ছে, কিন্তু বড় বড় নদী তৈরি হচ্ছে না। কিন্তু পশ্চিমঘাট পর্বতের নদী যেগুলো যাচ্ছে, ধরো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, বড় বড় নদীগুলো পূর্ব উপকূলের মধ্য দিয়ে আরব বঙ্গোপসাগরে পড়েছে। যেহেতু নদীগুলো যাচ্ছে তার নিম্ন প্রবাহ পথে অনেক বেশি চওড়া হচ্ছে, পলি সঞ্চয় করতে করতে বিরাট বড় সমভূমি তৈরি করছে। সেই জন্য কি পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল অনেক বেশি চওড়া। কোন যুগে দরকার নেই তোমাদের, উত্তর থেকে দক্ষিণে দুটি ভাগ। উত্তরে একদম উত্তরে যদি দেখি আমরা উত্তর সরকার উপকূল, দক্ষিণ দিকে যদি আমরা দেখি করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল। এই উত্তর সরকার উপকূলকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটাকে বলা হচ্ছে ওড়িশা বা উৎকল উপকূল, আর একটা বলা হচ্ছে অন্ধ্র উপকূল। এই উত্তর সরকার উপকূল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এখান থেকে প্রশ্ন আসে। যেমন ধরো উত্তরে মহানদী থেকে দক্ষিণে কৃষ্ণা পর্যন্ত বিস্তৃত, দুটো ভাগ উড়িষ্যার উৎকল উপকূল বলছি। ভারতের বৃহত্তম উপহ্রদ যেটাকে লেগুন বলা হয়, একটু আগে বললাম লেগুন কাকে বলে, যখন সমুদ্রের যে নোনা জল সেটা কোথাও স্থলভাগের মধ্যে ঢুকে গিয়ে সেখানে জলভাগ তৈরি করেছে, পরবর্তীকালে পলি জমা হয়ে সেটা এখন ডিরেক্ট লিঙ্ক নেই সমুদ্রের সঙ্গে, যখন খুব বেশি জল উপচে আসে বা জোয়ার আসে তখন জল ঢুকে যায়, ঢুকে আর বেরোতে পারে। এই হচ্ছে লেগুন হ্রদ, মানে তখনই তাকে বলা হচ্ছে লেগুন হ্রদ। এই যে চিল্কা হচ্ছে ভারতের সব থেকে বড় লেগুন বা হ্রদ। এটি একটি লবণাক্ত জলের হ্রদ, জীববৈচিত্র্য ভরপুর। আর্থসামাজিক কারণে এটা হচ্ছে রামসর সাইটের মর্যাদা পেয়েছে। একটু টাইপিং এ মিস্টেক আছে, রামসর সাইটের মর্যাদা পেয়েছে কে? এই যে আমাদের চিল্কা হ্রদ। কারণ আমরা জানি রামসর মানে কি, সব ব্যাডল্যান্ড যে এরিয়াগুলো অর্থাৎ জলাভূমিযুক্ত এরিয়া আমাদের সাঁতরাগাছিতে আছে ব্যাডল্যান্ড, যেটা রামসর সাইটের অন্তর্গত, সেটা হচ্ছে আমাদের চিল্কাও কিন্তু এই রামসর সাইটের অন্তর্গত। এইখানেই কিন্তু পারাদ্বীপ বন্দর আছে। কি বন্দর? পারাদ্বীপ বন্দর আছে, যেখানে মানে পূর্ব উপকূলে ঘনীভূত
যে ঝড়গুলো এই পারাদ্বীপ বন্দরে এসেই বেশিরভাগ আছড়ে পড়ে বঙ্গোপসাগরে। তার নিচে আছে অন্ধ্র উপকূল, এই হচ্ছে আমাদের অন্ধ্র কোস্ট। তার উপরে উৎকল কোস্ট, এই জায়গায় আছে এই যে অংশটা, এইখানে হচ্ছে চিলিকা বা চিল্কা হ্রদ, এই জায়গায় আছে চিল্কা হ্রদ, বোঝা গেছে কি? এই জায়গায় আছে চিল্কা হ্রদ। উত্তর সরকার উপকূল তার দুটো ভাগ, উপরের অংশ তার নর্দার্ন সরকার বলা হচ্ছে এটাকে, বা উত্তর সরকার বলা হচ্ছে। তার উত্তর ভাগ হচ্ছে উৎকল কোস্ট, আর নিচের ভাগ হচ্ছে অন্ধ্র কোস্ট, যেটা অন্ধ্রপ্রদেশ নদী, অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে নদীর যে সংযোগটা। আর তার নিচে আছে করমণ্ডল। অন্ধ্র উপকূলে কি আছে? গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে কোলেরু হ্রদ অবস্থিত। যদি বলা হয় কোন উপকূলে কোলেরু হ্রদ অবস্থিত বা কোন নদী মধ্যে কোলেরু হ্রদ অবস্থিত, তোমরা করবে গোদাবরী আর কৃষ্ণা। কি করবে? গোদাবরী আর কৃষ্ণা নদীর মধ্যে কোলেরু হ্রদ অবস্থিত। শ্রীহরিকোটা দ্বীপ এই কোলেরু হ্রদে অবস্থিত। শ্রীহরিকোটা দ্বীপ বা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তার যে আমরা যখন কি বলে কোনো কিছু উৎক্ষেপণ করছি, মহাকাশে পাঠাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি, তখন এই দ্বীপ থেকে অর্থাৎ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে অর্থাৎ শ্রীহরিকোটা থেকেই কিন্তু ছাড়া হয়। সেটা কোথায় অবস্থিত? গঙ্গা ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থান কোলেরুতে অবস্থিত। কোলেরু হ্রদ যেটা বলেছি, তোমরা এটা মাথায় রাখবে, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে কি অবস্থিত? কোলেরু হ্রদ। ওকে। বিশাখাপত্তনম এবং মাছলিপট্টনম নামে দুটি পোতাশ্রয় আছে। পোতাশ্রয় মানে জাহাজ এসে বন্দর বা নোঙর করতে পারে এরকম জায়গা, সেটা হচ্ছে কি পোতাশ্রয়। এটা হচ্ছে বিশাখাপত্তনম আর এটা হচ্ছে মাছলিপট্টনম। আমরা জানি মাছলিপট্টনমে ব্রিটিশরা এসে প্রথম বাণিজ্যিক কুঠি অস্থায়ীভাবে স্থাপন করেছিল, তাই না? তাহলে এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। তাহলে রামসার সাইড হচ্ছে চিল্কা, কোন উপকূলে অবস্থিত? উত্তর সরকার করতে পারো, নতুবা তোমরা করবে উৎকল উপকূলে অবস্থিত। নেক্সট দেখো, করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল। পুলিকট হ্রদ থেকে কন্যাকুমারিকা। পুলিকট হ্রদ তাহলে কোথায় পেলাম? আমরা পেলাম অন্ধ্র উপকূলে। পুলিকট হ্রদ কিন্তু আবার কৃষ্ণা ও কাবেরীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। কাবেরী নদীর বদ্বীপ অবস্থিত এখানে। এই উপকূলে থাঞ্জাভুর জেলায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়। যদি বলা হয় নিম্নোক্ত কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, উত্তর হবে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল। নিম্নোক্ত কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টি হচ্ছে, এটা তোমরা মাথায় রাখবে। বছরে 2 বার বৃষ্টিপাত হচ্ছে করমণ্ডল উপকূল, যেটাকে আমরা বলি তামিলনাড়ু উপকূল। তাহলে কোন জেলায় যদি বলা হয়, তোমরা করবে থাঞ্জাভুর জেলা। কোন জেলায়? থাঞ্জাভুর জেলায়। থাঞ্জাভুর জেলায় বৃষ্টিপাত হয় বলে এখানকার উন্নত কৃষি ব্যবস্থার কারণে থাঞ্জাভুরকে শস্য ভাণ্ডারও বলা হয়। কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়েছে। কাবেরী নদীর যে বদ্বীপ, সেই অঞ্চলটাকে আমরা কি বলছি? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাঞ্জাভুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিকট হ্রদ যেটা হচ্ছে কৃষ্ণা এবং কাবেরীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। পশ্চিমবঙ্গের কিছু সমুদ্র সৈকত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে। যেমন ধরো দীঘা কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর জেলা। বকখালি দক্ষিণ 24 পরগনা। জুনপুট পূর্ব মেদিনীপুরের, যেটা কাঁথিতে অবস্থিত। সাগরদ্বীপ দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত। শঙ্করপুর পূর্ব মেদিনীপুরে, যেখানে মাছের চাষ হয় বা মাছ তোলা হয় সমুদ্র থেকে। তামিলনাড়ুর মেরিনা ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। এটা কিন্তু এই ইনফরমেশনটা অবশ্যই মনে রাখবে, এটাও গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তামিলনাড়ুর মেরিনা বিচ বলা হয়। তামিলনাড়ুর মেরিনা বিচে সবাই বেড়াতে যায়, তাই না? তো এই তামিলনাড়ুর মেরিনা বিচ হচ্ছে ভারতের দীর্ঘতম সব থেকে বড় সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত মানে বিচ, যেখানে নেমে স্নান করা যেতে পারে। এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, পশ্চিম উপকূল যদি দেখো, পশ্চিম উপকূলে কিন্তু সেই ধরনের খুব একটা বিচ নেই, শুধু গোয়া আছে, যেখানে মোটামুটি ভাবে আমাদের আরব সাগরে জল এসে পৌঁছয়। কিন্তু পূর্ব উপকূলটা যদি দেখা যায়, পুরোটাতেই প্রচুর বড় সমুদ্র সৈকত আছে, প্রচুর সমুদ্র সৈকত আছে। মানে সে দীঘা, শঙ্করপুর থেকে শুরু করে একদম ভাইজ্যাক থেকে শুরু করে মেরিনা, প্রত্যেকটাই পূর্ব উপকূলে অবস্থিত। কারণ পূর্ব উপকূলটা যথেষ্ট সমতল, পশ্চিম উপকূলটা অনেকটা খাড়াই হওয়ার কারণে এখানে কিন্তু সমুদ্র সৈকতের পরিমাণ খুব কম। দীঘা, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা একটু সময় পেলেই মোটামুটি দীঘা চলে যায়, আমি তো প্রায়ই যাই।
বকখালি, বকখালি সমুদ্র বিচ অনেক অনেক বড়, জল দেখা যাবে বহু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে জল পালিয়ে যায়। বকখালি দক্ষিণ চব্বিশ পরগনা, মনে রাখবে কিন্তু এই সমুদ্র সৈকত কিন্তু পরীক্ষাতে পড়েছে কোন জেলায় অবস্থিত সেই হিসেবে, ঠিক আছে। নেক্সট দেখো ঘাট, ওই যে তোমাদেরকে বলেছিলাম ঘাট তোমরা মাথায় রাখবে, একটা হচ্ছে থলঘাট, একটা হচ্ছে ভোরঘাট, আর একটা হচ্ছে পালঘাট। ঘাট মানে গ্যাপ, সেই গ্যাপের মধ্য দিয়ে রাস্তা নিয়ে যাওয়া হয়েছে, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, সেটা কি বলা হচ্ছে ঘাট। সিঁড়ির মতো ধাপে ধাপে অংশটাকে ঘাট বলছিলাম আমরা, বা ট্র্যাপ বলছিলাম। থলঘাট কোথায় আছে? এই যে থলঘাট, এই যে থলঘাট মুম্বাই থেকে নাসিক পর্যন্ত। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মুম্বাই হচ্ছে একেবারে পশ্চিম উপকূলে, একেবারে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলে অবস্থিত। সেখান থেকে যখন আমরা উপর দিকে অর্থাৎ নাসিকে যাচ্ছি, নাসিকের দিকে যেতে গেলে এই থলঘাটের মধ্য দিয়েই কিন্তু নাসিকে যেতে হবে। মুম্বাই থেকে নাসিক যেতে হলে এই থলঘাটের মধ্য দিয়ে যেতে হবে। মুম্বাই থেকে যদি পুনে যাই, এখান থেকে আমাদেরকে যেতে হবে ভোরঘাট দিয়ে। মুম্বাই থেকে পুনে তোমাদের কোশ্চেন পড়ে যে থলঘাট নিম্নোক্ত কোন অঞ্চলকে সংযোগ করে? তোমরা করবে মুম্বাই ও নাসিক। ভোরঘাট তোমরা করবে মুম্বাই ও পুনের মধ্যে সংযোগকারী রাস্তা বা গ্যাপ, সেটাকে আমরা বলছি ভোরঘাট। দেন পালঘাট কোথায়? পালঘাট একেবারে নিচে চলে আসো, নীলগিরি পর্বতে অবস্থিত। এই জায়গাটা পশ্চিমঘাট পর্বতের শেষ অংশ, যেখানে নীলগিরি অর্থাৎ পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বত একসঙ্গে মিলিত হচ্ছে নীলগিরির মধ্য দিয়ে, তারই জায়গা কাছে আছে পালঘাট, যেটা হচ্ছে কোচিন আর কোয়েম্বাটুর, তামিলনাড়ু কোয়েম্বাটুরের সঙ্গে কোচিন, কেরালার কোচিন, এই দুটো অঞ্চলকে কানেক্ট করে। বোঝা গেল? এটা হচ্ছে পালঘাট। নেক্সট দেখো আমাদের শেষ ভূপ্রাকৃতিক বিভাগ, যেটাকে বলা হচ্ছে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ। আমি কয়েকটা ইম্পর্টেন্ট দ্বীপের কথা বলেছি যেগুলো পরীক্ষাতে আসে। এই দ্বীপগুলো কোথায় অবস্থিত সেটা রয়েছে। দ্বীপ বলতে কোনো একটা দ্বীপপুঞ্জের পার্টিকুলার কোনো একটা দ্বীপকে আমরা আলাদা করে যখন দেখব তাকে বলবো দ্বীপ। অনেকগুলো দ্বীপ মিলে যখন কোনো একটা আর্কিপেলেগো বলা হচ্ছে বা গুচ্ছকে বলা হচ্ছে, তখন আমরা বলছি দ্বীপপুঞ্জ। তাহলে এখানে দ্বীপ হিসেবে আমরা কি দেখব? আঞ্জি দ্বীপ, যেটা গোয়া দ্বীপ, গোয়াকে বলা হচ্ছে আঞ্জি দ্বীপ। আলিয়াবেট গুজরাটের খাম্বাত উপসাগর অঞ্চলের যে দ্বীপ তাকে বলা হচ্ছে আলিয়াবেট। দিউ তোমরা জানো গুজরাট উপকূল দিউ, দমন আর দিউ, সেই দিউ দ্বীপ সেটা কোথায় অবস্থিত? গুজরাট উপকূলে। মাজুলি দ্বীপ নদী গঠিত, বিশ্বের সব থেকে বড় নদী গঠিত বদ্বীপ, যেটা অবস্থিত আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে, যেটা আসামের জোরহাটে অবস্থিত। যদি কেউ বেড়াতে যাও এই জায়গায় যেতে পারো, এই মাজুলি দ্বীপে। সলসেট মহারাষ্ট্র, মুম্বাই, ইতিহাসে সলসেট বেসিনের সন্ধি তোমরা পড়েছো নিশ্চয়ই। সলসেট যেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই। এলিফ্যান্টা দ্বীপ বোম্বে হারবার, অর্থাৎ বোম্বে যে অঞ্চলটা মহারাষ্ট্রের, সেখানে এলিফ্যান্টা দ্বীপ রয়েছে। শ্রীহরিকোটা বেরিয়ার দ্বীপ, যেখানে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে। কোলেরু হ্রদ, কোলেরু হ্রদের মধ্যে এই দ্বীপটা রয়েছে, যেটাকে বেরিয়ার দ্বীপ বলা হচ্ছে। সেই জায়গাটার নাম শ্রীহরিকোটা, যেখানে স্পেস সেন্টার রয়েছে ইসরোর, যেখান থেকে স্যাটেলাইট ছাড়া হয়, সেটাকে বলা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। নিউমুর পরীক্ষায় পড়েছে, নিউমুর দ্বীপটা কোথায় অবস্থিত, কোন নদীতে অবস্থিত? উত্তর হবে গঙ্গা। সাগর দ্বীপ তোমরা প্রত্যেকেই জানো, নাগা বাবাদের বিরাট প্রভাব পড়ে এই সাগর দ্বীপের মেলার সময়, সেটা হচ্ছে গঙ্গা। নেক্সট দেখো বাকি দ্বীপপুঞ্জ যদি আমরা দেখি, ভারতের দুটি দ্বীপ অঞ্চল রয়েছে, একটা হচ্ছে বঙ্গোপসাগরে রয়েছে আর একটা আরব সাগরে রয়েছে। বঙ্গোপসাগরে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আরব সাগরে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এই যে দ্বীপপুঞ্জ বলছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানে আন্দামান নিকোবর দ্বীপ ছাড়াও প্রচুর দ্বীপ আছে। এখানেই দুটো দ্বীপ, যেমন স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপ, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দান করা হয়েছিল, এখানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেই রয়েছে। লাক্ষাদ্বীপ, ভারতে মোট 615টা দ্বীপ আছে। দ্বীপপুঞ্জ নয়, টোটাল দ্বীপ আছে 615টা। তার মধ্যে বঙ্গোপসাগরে আছে 572টা, বঙ্গোপসাগরেই আছে 572টা দ্বীপ। তোমাদেরকে একটু আগে বললাম যেটা, যে যত পশ্চিম ভাগ যেহেতু বা পশ্চিম উপকূল যেহেতু টিল্টেড বা উঁচু হয়ে আছে, তাই সেখানে নদীগুলো কিন্তু যা তৈরি হয়েছে সবগুলোই কিন্তু পূর্ব উপকূলে এসে বঙ্গোপসাগরে এসে পড়েছে। এছাড়া পশ্চিমঘাট পর্বতের যে পশ্চিম ঢাল, সেই পশ্চিম ঢালে এসে যখন মৌসুমী বায়ুটা অ্যাটাক হচ্ছে বা আঘাত পাচ্ছে, সেখানে যে বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকে জলভাগটা যাচ্ছে জাস্ট বর্ষাকালের জন্য।
কিন্তু অন্যান্য সব সময়ের জন্য কি হচ্ছে, পশ্চিমঘাট পর্বতের উপরে বৃষ্টি যেটা হচ্ছে, অর্থাৎ যখন পশ্চিমঘাট পর্বতে মৌসুমী বায়ু এসে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে সেটা তো উপরে উঠছে, উপরে উঠে গিয়ে পশ্চিমঘাট পর্বতের উপরে বৃষ্টিপাত হচ্ছে। ওখান থেকে যখন বৃষ্টিপাত হচ্ছে, সেই জলধারাটা কি হচ্ছে, পশ্চিম দিকে না গিয়ে পূর্ব দিকে চলে আসছে। সেজন্য ওই ভাগটা যেহেতু উঁচু, সেই জন্য ওখানে কিন্তু যে নদীগুলো যে কয়েকটা নদী প্রবাহিত হচ্ছে, তারা কিন্তু বদ্বীপ তৈরি করছে না, তারা কি এস্টুয়ারি তৈরি করছে। যে কারণে এস্টুয়ারি মানে হচ্ছে মুখের কাছে কোনো মাটি থাকবে না, পলি মাটি থাকবে না, একদম সেটাকে নিয়ে চলে যাবে, মুখটা ফাঁকা হবে অনেক বেশি বা গভীর হবে অনেক বেশি। কিন্তু পূর্ব ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, আস্তে আস্তে করে নদী বহু দূর থেকে যখন আসছে, এসে এসে নিম্ন প্রবাহে তখন পলি সঞ্চয় করতে করতে চলে। আর সেই পলিগুলো কি সমুদ্রের অনেক দূর পর্যন্ত গিয়ে জমা হচ্ছে। জমা হওয়ার কারণে পূর্ব উপকূলে যদি আমরা দেখি, অর্থাৎ বঙ্গোপসাগরে যদি আমরা দেখি, প্রচুর বদ্বীপ তৈরি হয়েছে, প্রচুর বদ্বীপ তৈরি হয়েছে। যার কারণে এই আমাদের বঙ্গোপসাগরে যদি দেখি 572টা এরকম দ্বীপ পাবো, যেটা আরব সাগরে পাবো মাত্র 43টা দ্বীপ, মাত্র 43টা দ্বীপ পাবো, যেটা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ দ্বীপটাই আবার প্রবাল দিয়ে তৈরি। প্রবাল বলতে নিশ্চয়ই তোমরা জানো, ইংরেজিতে তাকে বলা হয় কোরাল। প্রবাল বলতে একটা সামুদ্রিক জীব যার বাইরের খোলক আছে, যেখান থেকে চুন তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেটের একটা কেলাস থাকে, যেটা কি করছে, মারা গেলে তারা মারা গিয়ে একসঙ্গে প্রচুর ঝাঁকে ঝাঁকে থাকে, মানে সে হাজার হাজার কোটি কোটি থাকে। যখন মারা যায়, মারা যাওয়ার পর এক জায়গায় মানে স্তূপের আকারে সঞ্চিত হয়, তারপরে যখন আবার এক ঝাঁক আসছে, ওই জায়গায় ধাক্কা খাচ্ছে, আবার ওর উপর জমে যাচ্ছে, আবার ওর উপর জমে যাচ্ছে। এরকম যদি লাক্ষাদ্বীপ যদি আমরা দেখি, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, তার বেশিরভাগ অংশটাই কিন্তু এরকম প্রবাল দ্বীপ, অর্থাৎ প্রবাল বা কোরালগুলো এসে মারা গিয়ে ওই জায়গায় থেকে গেছে। আমরা যদি রামেশ্বরম সেতু দেখি বা ধনুষ্কোটি অঞ্চলটা দেখি, অ্যাডামস ব্রিজ দেখি, সব কিন্তু এই প্রবাল প্রাচীর। ওকে, যেটাকে আমরা রাম সেতু বলছি, মহাভারতে যেটা রামায়ণে যেটা উল্লেখ আছে রাম সেতু, ওটা তো অ্যাকচুয়ালি রাম সেতু নয়। স্যাটেলাইট ভিউতে যদি দেখা যায়, ওই ব্রিজটা কিন্তু দেখা যায় সুন্দর, মানে ওই জায়গাটা বেসিক্যালি এই প্রবাল দিয়েই তৈরি। ঠিক আছে, তাহলে বোঝা গেল বিষয়টা। বঙ্গোপসাগরে 572টা আছে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার বঙ্গোপসাগরে এত উপকূল আছে, এত বদ্বীপ আছে, আরব সাগরে নেই কেন? আরব সাগরে নেই, তার কারণ হচ্ছে এখানে তো নদী তো নেই। তাছাড়া উঁচু থেকে যখন নদী খুব গতিতে নিচে নেমে আসবে, তখন কিন্তু কোনো কিছু সঙ্গে সঞ্চয় করে নিয়ে আসতে পারে না। বুঝে গেল? তাহলে সেই জন্য আরব সাগরে 43টা আছে টোটাল। তাহলে এবার দেখো, আন্দামান দ্বীপপুঞ্জের কিছু বৈশিষ্ট্য আমাদের পড়ে নিতে হবে। তার কারণ এটা বঙ্গোপসাগরে অবস্থিত, এখানে আছে 265টা দ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই আছে কেবল 265টা দ্বীপ, বাকি যে 572টার কথা বললাম সেগুলো বিচ্ছিন্নভাবে আছে। আন্দামানের রাজধানী কোথা? পোর্ট ব্লেয়ার। আমরা এর আগে ক্লাস করেছিল, আগের ক্লাসে আমরা বলেছিলাম কি, ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই, সুনামির জন্য পুরো ভেসে গেছে। তো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার। 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। তোমাদেরকে চ্যানেলের ক্ষেত্রে আমি বলেছিলাম 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আমাদের লিটিল আন্দামান আর গ্রেট নিকোবরের মধ্যবর্তী অবস্থিত, বা আন্দামান আর নিকোবরের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে 10 ডিগ্রি। ডানকান প্যাসেজ দ্বারা দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। আন্দামানের দুটো ভাগ, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, তার মধ্যে আছে ডানকান প্যাসেজ। এখানে বৃহত্তম দ্বীপ হলো গ্রেট নিকোবর। এই যে দ্বীপপুঞ্জটা রয়েছে, পুরো আন্দামান দ্বীপপুঞ্জ কতগুলো আছে? 265টা দ্বীপ আছে। এই 265টা দ্বীপের মধ্যে সব থেকে বড়কে গ্রেট নিকোবর। এখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। এটা কিন্তু তোমরা স্টার মার্ক করে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আর আছে এখানে জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন, সুপ্ত আগ্নেয়গিরি, দুটো আগ্নেয়গিরি আছে, ব্যারেন আর নারকন্ডাম। নারকন্ডামে এখন অগ্নুৎপাত হয় না, কিন্তু ব্যারেন এই দ্বীপটাতে আগ্নেয়গিরি যেটা, সেখানে কিন্তু অগ্নুৎপাত হয়, অর্থাৎ জীবন্ত। এই দুটো কথা কিন্তু তোমরা মাথায় রাখবে ভালো করে। ওকে, আর তাহলে আমাদের বাকি থাকলো কি? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। কি বাকি রইল? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে তাহলে মোট কতগুলো দ্বীপ আছে? 25টা দ্বীপ আছে। কতগুলো দ্বীপ আছে? 25টা দ্বীপ আছে। এই 25টা দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ, যেটা কোথায় অবস্থিত? আরব সাগরে অবস্থিত, অ্যারাবিয়ান সি বা আরব সাগরে অবস্থিত। এর রাজধানী কি? কাভারাত্রি। লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাভারাত্রি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত প্রদেশ, লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত প্রদেশ। তোমরা হয়তো মনে প্রশ্ন আসতে পারে বা বলতে পারো যে স্যার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কেন রাজ্যের তকমা দেওয়া হয়নি?
লাক্ষাদ্বীপকে কেন রাজ্যের তকমা দেওয়া হয়নি? কারণ এগুলো তো সমুদ্রবর্তী এলাকা। তা এখানকার প্রশাসন বা এখানকার যদি আমরা বিধানসভা তৈরি করি, রাজ্য মানে তো বিধানসভা তৈরি করতে হবে, যদি বিধানসভা তৈরি করি, সেই বিধানসভার যে মুখ্যমন্ত্রী তিনি যদি কোনো বিদেশি বা শত্রু দেশের সঙ্গে হাত মিলিয়ে কোনোভাবে সেই দেশের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেটাকে বাঁচাতে পারবো না। সেই জন্য প্রশাসনটাকে পুরো কেন্দ্রের হাতে রাখা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রশাসিত প্রদেশ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ ওগুলো সব কেন্দ্রশাসিত প্রদেশ। ওকে, তাহলে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি দেখলাম? পোর্ট ব্লেয়ার। আর এখানে লাক্ষাদ্বীপের যে রাজধানী সেটাকে আমরা বলছি কাভারাত্তি। ওকে, 9 ডিগ্রি চ্যানেল আছে। লাক্ষাদ্বীপের পরে আছে মিনিকয় দ্বীপ। লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে আছে 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয়ের পরে আর একটা নতুন দেশ আছে, তার নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপে সবাই ভারতবর্ষ থেকে বেড়াতে যায়। মালদ্বীপের সঙ্গে অর্থনৈতিক বা এই পলিটিক্যাল কিছু কারণের জন্য ওখানকার নেতারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ কিছু বলার কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, যার জন্য ওখানকার ভারতবর্ষ থেকে ভারতবাসী ওখানে মালদ্বীপে যেত না। অ্যাকচুয়ালি প্রচুর মানুষ মালদ্বীপে বেড়াতে যায়। এরকম একটা কন্ট্রোভার্সি যখন হয় তখন আর যায়নি। তো আমাদের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে একদিন ঘুরে চলে আসছিল, তারপর থেকে লাক্ষাদ্বীপে ভিড় বেড়ে গেছিল, অর্থাৎ পর্যটকদের বেশি ভিড় হয়ে গেছিল। যদিও বা লাক্ষাদ্বীপে খুব একটা ভালো সার্ভিস নেই, যাতায়াত যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো নয়, বা সার্ভিস অতটা ভালো নয়। সার্ভিস যদি আর একটু উন্নত মানের করা হয়, সেক্ষেত্রে কিন্তু লাক্ষাদ্বীপও এত সুন্দর একটা জায়গা যেখানে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তাহলে মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল। আর যদি 8 ডিগ্রির কথা ভাবি তাহলে বলবো মিনিকয় আর মালদ্বীপ। এখানকার বৃহত্তম দ্বীপ হচ্ছে মিনিকয়। আরব সাগরে অবস্থিত বৃহত্তম সব থেকে দ্বীপ হচ্ছে মিনিকয়। এই দ্বীপটা সব থেকে বড়। প্রত্যেকটা এই যে মিনিকয় শুধু না, বেশিরভাগ দ্বীপ প্রবাল দিয়ে গঠিত। এগুলোকে বলা হচ্ছে প্রবাল দ্বীপ। এই জায়গায় কি কি হয়? গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ, নারকেল ইত্যাদি চাষের জন্য চাষ এখানে প্রচুর হচ্ছে। আমি যদি কেরালাও দেখি, নারকেলের চাষ দেখবো, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো কিন্তু কেরালাতে প্রচুর চাষ হয়, তাই না? এই চাষের জন্যই বা এই ফসল আমাদের কি বলা যায় মশলার জন্যই ইউরোপিয়ানসরা ভারতবর্ষে এসেছিল, তাই না? এই হচ্ছে আমাদের টোটাল দ্বীপপুঞ্জ। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম ভূপ্রাকৃতিক বিভাগ, 5টা ভূপ্রাকৃতিক বিভাগ। একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, মধ্যভাগের মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি, দ্বীপ আর দ্বীপপুঞ্জ। এই 5টা ভাগ আজকে দেখলাম। অনেকে অনেক সময় ধরে ক্লাসটা করছো এবং যারা ভিডিও দেখছো বা দেখবে পরে, তারা একটু কনসাসলি একটু ধৈর্য ধরে ক্লাসটা করলে এখানে যা ইনফরমেশন দেওয়া হয়েছে আশা করি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তার থেকেও খানিকটা বেশি দেওয়া হয়েছে। যেটা তোমাদের লাগবে আমি স্টার মার্ক করে দিয়েছি, যেটা লাগবে না বা যারা এক্সট্রা পড়তে চাইছো তারা পড়তে পারো, সেখানে আমার বলার কিছু নেই। তবে যারা কেবলমাত্র পরীক্ষার জন্য পড়ছো তাদের জন্য আমি স্টার মার্ক করে দিয়েছি, শুধু ওইগুলো দেখলেই হবে, কোশ্চেন ওগুলোর মধ্য থেকেই আসবে। ওকে, তো সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থাকবে। আজকে এখানেই শেষ করছি, টাটা।